আসসালামু আলাইকুম। দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাই দাও সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এই তোমরা তো দেখি আমার সাথে দুষ্টামি করা শুরু করছো। হ্যাঁ, আমি তোমাদের সাথে মজা নেই, তোমরা আবার আমার সাথে মজা নাও। এই কি? হ্যাঁ, লেখছে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বাহ, সুন্দর ছেলে মেয়েরা। যারা এখনো জয়েন করনি তারা জয়েন করে ফেলো। বুঝেছো, আজকেও আমরা কিছু ম্যাথ করব। অনেক সিম্পল সিম্পল ম্যাথ থাকবে। ঠিক আছে, দেখি আমি একটু সবাইকে মেনশন করে দিই। আচ্ছা, মেনশন করে কি বলবো বলো তো সবাইকে? মেনশন করে আজকে কি বলবো? আজকে ও সিম্পল, হ্যাঁ এটাই লিখি, সিম্পল। এই যে আলফাফা চলে আসছে, ও আসলেই খালি বলে ভোর হলো দোর খোলো। আজকে শুধু ম্যাথই, হ্যাঁ আজকে আজকে শুধু শুধু ম্যাথ। শোনো, এই ম্যাথগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু, অনেক সাহিত্য আছে, অনেক ইতিহাস আছে। সো ম্যাথগুলো ভালোভাবে বুঝতে হবে, করতে হবে, শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, আজকে থিওরি নাই কোনো আসলে। যারা এখনো জয়েন করনি তারা জয়েন করে ফেলো। ভাইয়া, অভিদাদা সম্পর্কে একটা খুবই জরুরি কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন? করো, করে ফেলো। যদি আমি জানি তাহলে বলবো। পাশের বাসায় অনেক জোরে গান বাজে। এটা তো তোমাদের অপূর্ব ভাইয়ের সাথে হয়। অপূর্ব ভাইয়ার বাসার পাশে 2 দিন পর পর খালি বিয়ের গান বাজে নাকি। এটা তোমাদের অপূর্ব ভাইয়াই বলছে, ক্লাসের মধ্যে খুব ডিস্টার্ব করে ওরা, এত দুষ্ট। চলো শুরু করি। আমাকে দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের অপূর্ব ভাইয়া না শুক্রবার শুরু করবে না, তো অপূর্ব ভাইয়া শুরু করবে রবিবার থেকে ইনশাল্লাহ। ঠিক আছে, রবিবার থেকে শুরু করবে। ঠিক আছে, টান বল বুঝি নাই। আচ্ছা বুঝাই দিব, অসুবিধা নেই। টান বল নিয়ে অনেক ম্যাথ আছে, অনেক ম্যাথ আছে, বুঝছো। সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো। আমরা চলো শুরু করি। ঠিক আছে, আজকে আমরা অনেক মজার মজার কিছু সিম্পল সিম্পল ম্যাথ প্রবলেম দেখব। রেডি সবাই? ভাইয়া বোর্ডটা একটু ঠিক করেন, কেন বোর্ড কি সমস্যা? ক্যামেরায় আসে নাই সব কিছু? ঠিকই তো থাকার কথা, বোর্ড আবার কি ঠিক করব? বাচ্চারা ঠিকই তো আছে, পারফেক্টই আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এই সবাই এখন ক্লাসে মনোযোগ দাও। কোনো উল্টাপাল্টা কমেন্ট করবা না। যে উল্টাপাল্টা কমেন্ট করবা তার কিন্তু কালকে জ্বর আসবে, 98 ডিগ্রি জ্বর। আর তোমরাই ঠিক করো ডিগ্রি সেলসিয়াসে নিবা না ফারেনহাইটে নিবা। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ ফারুক খান, ভালো কথা বলছো। ভাইয়া, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে ইনার্শিয়া চেঞ্জ হয় তো? না, ইনার্শিয়া চেঞ্জ হবে কেন? ইনার্শিয়া হলো ভর। ইনার্শিয়া পরিমাপ করে কি দিয়ে? ভর দিয়ে।
তো বল প্রয়োগ করলে কি ভরের পরিবর্তন হয়? হয় না। যদি এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করো, বস্তুর অবস্থার পরিবর্তন হয়, স্থিতি অবস্থা থেকে গতি অবস্থায় যায়। বা যদি একটা সুষম গতিতে চলতে থাকে তাহলে তার গতির পরিবর্তন হয়, তার অবস্থার পরিবর্তন হয়, কখনোই ইনার্শিয়ার পরিবর্তন হয় না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা। ওকে, তাইলে প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, প্রশ্ন লেখার দরকার নাই, সবাই পয়েন্টে ইয়া করে যাও, নাম্বার দিয়ে যাও, নাম্বার দিয়ে যাও। চলো প্রশ্নটা পড়ি, ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়ি। দেখো, 1.5 কেজি ভরের একটা মডেল হেলিকপ্টারের আদিবেগ 5 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এর আদিবেগ হচ্ছে 5 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড সমত্বরণে চলার পরে তার গতিবেগ হয় 6i প্লাস 12j মিটার পার সেকেন্ড। এই সময়ে প্রযুক্ত বলের মান কত নির্ণয় করো। এখন দেখো, আমার নাক একদম বন্ধ হয়ে আছে। আমাদের বলছে প্রযুক্ত বলের মান বের করতে, তাহলে বলো বলের মান যদি বের করতে চাই তাহলে কি করা লাগবে? এম ইন্টু এ করা লাগবে না বলো? আচ্ছা, এখন এম এর মান দেওয়া আছে 1.5 কেজি, এটা একটা মডেল হেলিকপ্টার, মানে ছোট খেলনা হেলিকপ্টার আর কি। এ যদি বের করতে চাও তাহলে কি করতে হবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে 1.5 ইন্টু দেখো ভি মানে কত ছিল? 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ মাইনাস 5j ক্যাপ ডিভাইডেড বাই 2 সেকেন্ড সময়ে এই শেষ 2 সেকেন্ড সময় সে সমতরণে চলছে। তাহলে 2 সেকেন্ডে বেগের পরিবর্তন এইটা। তাহলে এখান থেকে কি আসে দেখো, 1.5 ইন্টু 6i ক্যাপ, 6i ক্যাপের জায়গায় থাকবে প্লাস এখানে থাকবে 7j ক্যাপ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কি থাকে? প্রযুক্ত বলের মান বের করতে বলল। 1.5 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0.75, মানে হচ্ছে 3/4। সো 3/4 এখানে থাকলো, আর এখানে থাকলো হচ্ছে 6i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এইটা হচ্ছে আমাদের প্রযুক্ত বলের যে ভেক্টর রাশিটা সেইটা। এখন আমাদেরকে বের করতে হবে এর মান কত। তাহলে ভাইয়া মানটা কি বের করতে পারবো না আমরা? বলো তো মানটা কিভাবে করে বের করব? স্কোয়ার রুট অফ, আমরা 3/4 স্কোয়ার এটা নিলাম, তারপরে রাখলাম হচ্ছে 6 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার। ঠিক আছে, 6 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলের মান কত সেটাই তো বের করতে বলছে, বলের মানটা আমরা পেয়ে যাব। তাহলে চলো একটু হিসাব করে দেখি কত হয়েছে। ইন্টু 9/16 রুট করলে আসে 6.91। তোমরা কিন্তু কেউ মনে করো না যে আমি ক্যালকুলেটারে হিসাব করে তারপরে মানটা বসাইছি, খবরদার। আমি কিন্তু তোমরা যা লিখছো সেটাই কিন্তু আমি লিখলাম। তোমরা থাকতে আমার আর ক্যালকুলেটারের কোনো দরকার আছে বলো? কারণ আমি তো তোমাদেরকে অগাধ বিশ্বাস করি যে তোমরা ভুল উত্তর দিতেই পারো না। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে এই ম্যাথটা আমি এখন আরেকভাবে করব। এটা তো করলাম সিম্পল, তাই না? এফ ভেক্টর ছিল, ভেক্টরের মান টান বের করলাম, এবং তারপরে আমরা মানে সিম্পল এফ ইজ ইকুয়ালস টু এম এ এর ভ্যালুটা আমরা বের করলাম ভি মাইনাস ইউ বাই টি করে, তারপর এখান থেকে এফ এর ভ্যালু কত বের করে ফেললাম, কোনো ঝামেলা নাই। এখন কথা সেইটা না ভাইয়া, কথা হচ্ছে এই প্রবলেমটা আমি এখন আরেকভাবে করব, এটা তোমরা খাতায় তোলার দরকার নাই, এমনি দেখো। বলো তো, এইখানে আমাদের প্রথমে বলছে আদিবেগ হচ্ছে 5 একক। তাহলে আদিবেগ হচ্ছে 5 একক, এগুলো লেখো না, একটু দেখো খালি। আদিবেগ 5 একক। এখন বলো তো শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 6 প্লাস 12। তাহলে এটাকে যদি আমি মান বের করি 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা সমান সমান কত হয় বলো তো? 36 প্লাস 144, 144 রুট করলে আসে 13.42, 13.42। তাহলে আমি এখান থেকে যদি ত্বরণ বের করি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান সমান ভি এর মান আসে 13.42 মাইনাস 5 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 2, এটা আসে 4.20, 4.20। তাহলে এফ এর মান কত আসে দেখি তো? এটাকে 1.5 দিয়ে গুণ করলে আসে 6.31, 6.31 নিউটন।
এখন আমাকে বলো দুইটাতে উত্তর ভাইয়া ডিফারেন্ট আসলো, দুইটাতে উত্তর ডিফারেন্ট আসলো। সো আমার কোন প্রসেসটা আসলে সঠিক, মেথড 1 এইটা নাকি এইটা? কোন প্রসেসটা সঠিক এটা একটু বলো, কোন প্রসেসটা সঠিক? অবশ্যই 1 নাম্বার এই মেথডটাই কিন্তু সঠিক, এটাই করবা। এই মেথডটা কিন্তু সঠিক নাই, এটা ভুল, এটা ভুল। আগে কাটো তারপরে কথা। এটা ভুল। কেন ভুল? কারণ দেখো তুমি যখন জাস্ট আদিবেগের মান বের করলা, আদিবেগের মান বের করলা 5, শেষ বেগের মান বের করলা 13.42 এবং দুইটাকে যখন বিয়োগ করলা v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান সমান a, তখন তুমি আসলে কি কনসিডার করছো জানো? তুমি ধরে নিচ্ছ যে সবাই এক্স অক্ষ বরাবর গতিশীল বা সবাই একই দিক বরাবর গতিশীল, যেখানে তার আদিবেগ ছিল হচ্ছে 5 একক, এরপরে তার শেষ বেগ হয়ে গেছে 13.42 একক, এরপরে তুমি এই 2 সেকেন্ডে তার যে বেগের বৃদ্ধি সেখান থেকে ত্বরণ বের করলা, ভর দিয়ে গুণ করে বল বের করে ফেললা। অর্থাৎ তুমি যখন শুধু মান দিয়ে হিসাব করে ত্বরণটা বের করলা, তখন তাদের যে দিক, এই আদিবেগ আর শেষ বেগের দিক যে একই দিকে না, দিক যে ভিন্ন দিকে, এটা তুমি কনসিডারই করলা না। সো এই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা ভুল। কিন্তু তুমি যখন আদিবেগ বলছো 5j ক্যাপ, যখন ভেক্টর বিয়োগ করছো তখন কিন্তু দেখো আদিবেগ হচ্ছে 5j ক্যাপ, এই যে এই দিক বরাবর হচ্ছে ছিল আদিবেগ, শেষ বেগ বলছে 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ, সেই শেষ বেগটা হচ্ছে এইরকম একটা দিকে, শেষ বেগটা এইরকম একটা দিকে। তার মানে বিষয়টা কেমন হতে পারে জানো? তার গতিবেগটা, গতিপথটা হয়তোবা এরকম, গতিপথটা হয়তোবা এইরকম টাইপের একটা গতিপথ। শুরুতে সে সোজা যাচ্ছিল এবং তারপরে একটা মুহূর্তে তার বেগ হয়েছে এইটা। সো তাহলে বলো এটা হলো আদিবেগ আর এটা হলো শেষ বেগ। সো আমরা যদি শেষ বেগ মাইনাস আদিবেগ করি তাহলে কি এটা দুইটা একই দিকে আছে? তাহলে আমি যে সবার মান বের করে তাদেরকে যখন মানগুলা বিয়োগ করে টি দিয়ে ভাগ করলাম, তার মানে তো আমি ধরে নিচ্ছি যে এটা 9-10-এর ম্যাথ। এটা 9-10-এ যেরকম সবার দিক একই দিকে থাকতো, এইখানেও তাহলে সবার দিক একই দিকে। কিন্তু আসলে তো তারা একই দিকে না। শুরুতে উপরের দিকে 5j ক্যাপ ছিল, তারপরে কিন্তু সেটার বেগ একটা সময় এরকম হয়ে গেছে। তাহলে তুমি যদি এখানে বেগের পরিবর্তন বের করতে চাও তাহলে কিন্তু ভেক্টর বিয়োগ করতে হবে, এই v থেকে u বাদ দিতে হবে, ভেক্টর বিয়োগ করতে হবে, বুঝছো? তারপরে টি দিয়ে ভাগ করে আমরা ত্বরণ বের করে ত্বরণ ভেক্টরটাকে ভর দিয়ে গুণ করে বল ভেক্টর পাবো এবং তারপরে বল ভেক্টর থেকে বলের মান বের করে ফেলবো। তাহলে সবাই একটু বলো যে এটা কি বুঝেছো কিনা, কেন আমরা মান বের করে করলাম না, এটা কি সবাই বুঝেছো? বলো। না বুঝলেও বলতে হবে যে বুঝছি, ঠিক আছে? এটা ভদ্রতা, টিচাররা যখন জিজ্ঞেস করে যে বুঝছো কিনা, এটা ভদ্রতা, বলতে হয় যে জি ভাইয়া বুঝছি, ঠিক আছে? বুঝছো না? হ্যাঁ ভাইয়া, দুই ব্যাচের জন্য, একটা সকালের একটা বিকালের, 10টায় একটা 4টায় একটা, বুঝছো? এই না 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 ফাইজলামি না, আসলেই আশা করি বুঝছো। দেখো, কারণ আমরা এখানে যখন শুধুমাত্র মান নিয়ে কাজ করি তখন মান দুইটার বিয়োগফল যদি হিসাব করা হয় তাহলে কনসিডার করা হয় তারা একই দিকে আছে, একই দিকে আছে। সো একই দিকে তো আসলে তারা নাই, তারা তো ডিফারেন্ট দিকে আছে। তাহলে তাদের যেই বেগের পরিবর্তন সেটা ভেক্টর বিয়োগ করে করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো সিম্পল পরের প্রবলেমে চলে যাই। লেখো 2 নাম্বার প্রবলেম, এটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রবলেম। 2 নাম্বার প্রবলেম দাও, খালি 2 নাম্বার, আর কিছু লেখা দরকার নেই। আমরা চলো আস্তে আস্তে প্রশ্ন পড়ি, আস্তে আস্তে প্রশ্ন পড়ি। দেখো কি বলছে এখানে, যে কোনো মুহূর্তে 500 গ্রাম ভরের একটি কণার বেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যে কোনো মুহূর্তে 500 গ্রাম কণার একটা বেগ বলে দিছে, একটা বেগ বলে দিছে। বলছে যদি টি সমান সমান 1 সেকেন্ডে বস্তুর উপরে এত নিউটন বল কাজ করে তাহলে এর এক্স এর মান কত হবে? বুঝছো ভাই? এখানে 3/4 এর বর্গ এবং বর্গমূল না করে শুধু 6i বা না, কেন হাই হাই কি বলে কি, কেন তোমার বলের যে মানটা সেটা কি শুধু 6i নাকি 6 × 3/4i? 3/4 তো কমন নিছি আমরা, তার মানে তো এই না যে 3/4i এর সাথে নাই, 3/4j এর সাথে নাই, আছে অবশ্যই আছে, কিন্তু আমরা এটাকে সহজে লেখার জন্য বাইরে রেখে দিয়েছি আর কি, এটাই। সো যেটা বলছিলাম যে
এই প্রশ্নটায় দেখো, হ্যাঁ ডিফারেন্সিয়েশন লাগবে। আরে বাহ 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 বাহ, ভেরি গুড। সো আমরা দেখো এইখানে আমাদেরকে বলল যে একটা কণার বেগ দেওয়া আছে, একটা কণার কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। বেগ সমান সমান বলা আছে 2t i ক্যাপ, 2t i ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ। বুঝছো, এটা হলো বেগের মান। আমাদেরকে বলছে t ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ডে বস্তুর উপরে এত নিউটন বল প্রযুক্ত হয়। এখন আমরা বলের সাথে জানি কার সম্পর্ক, ত্বরণের সম্পর্ক। তাহলে আমাদের আর দেওয়া আছে বেগের সমীকরণ। আমরা কিভাবে করে এখান থেকে ত্বরণ বের করতে পারবো বলো তো? ত্বরণ বের করতে পারবো কিভাবে? ত্বরণ বের করতে পারবো কিভাবে? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে। তাহলে এখান থেকে দেখো ডিডিটি অফ ভি যদি করি তাহলে এটা আসবে কত, এ। তাহলে আমরা এটাকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ভাইয়া আসে 2i ক্যাপ প্লাস 6tj ক্যাপ। এই বুঝছো এটা? ভাইয়া এটা তো কি যে লেখছেন ভাইয়া, মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া, আনবিলিভেবল। এই ভি কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, মনে আছে না ডিফারেন্সিয়েশনের ফর্মুলা? এটা তোমরা পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতিতে করছো, ভেক্টর অধ্যায় করছো, গতিবিদ্যা অধ্যায় করছো, তারপরে আমাদের তাপগতিবিদ্যা অধ্যায় করছো। এরপরেও যদি এটা না বুঝো তাহলে সবার আগে বলবো পদার্থবিজ্ঞানের পাঠ প্রস্তুতিটা একটু দেখে এসো। ঠিক আছে, সিম্পল, গুড। সো তাহলে ভি এর একটা ভ্যালু পেলাম 2ti ক্যাপ প্লাস 3t স্কয়ার j ক্যাপ। এটাকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। তাহলে ত্বরণ এর মান আসলো এইটা। বলো তো ত্বরণটা কি কনস্ট্যান্ট? এই ত্বরণটা কি কনস্ট্যান্ট বলো তো? এই ত্বরণটা কি কনস্ট্যান্ট? ত্বরণটা কনস্ট্যান্ট না। কি দেখে বুঝছো ত্বরণটা কনস্ট্যান্ট না? কারণ টাইম আছে এখানে। টাইম যখন 1 সেকেন্ড তখন এখানে হবে 6, টাইম যখন 2 সেকেন্ড তখন এখানে হবে 12, 3 সেকেন্ড হবে 18। তার মানে সময়ের সাথে সাথে কিন্তু ত্বরণটা পরিবর্তন হচ্ছে। আমাকে বলছে টি সমান সমান 1 সেকেন্ডে বস্তুর উপর এত নিউটন বল প্রযুক্ত হয়। বল সমান আমরা কি জানি, m ইন্টু এ। তাহলে আসো টি সমান 1 সেকেন্ডে ত্বরণ কত সেটা বের করি। টি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ডে ত্বরণ, 1 সেকেন্ডে ত্বরণ, ত্বরণ এ সমান সমান লেখা যায় 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ। এটা হলো আমাদের 1 সেকেন্ড সময় ত্বরণ। তাহলে বলো তো প্রযুক্ত বল কত হবে? F ইজ ইকুয়ালস টু আমরা জানি ma, m এর মান হচ্ছে 500 গ্রাম মানে 0.5, আর a মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ। 0.5 দিয়ে যদি গুণ দিয়ে দাও তাহলে কত আসে? এটা সিম্পলি একটা হবে i ক্যাপ এবং 0.5 দিয়ে 6 কে গুণ করলে হবে 3j ক্যাপ। এইটাই হচ্ছে আমাদের f ভেক্টরটা। এইটাই হচ্ছে আমাদের কি বলতো, f ভেক্টরটা। সো আমাদের বলছে যে বস্তুর উপরে এত প্লাস x নিউটন বল কাজ করছে, x এর মান কত? তাহলে বলতো x এর মান কত? আমাদের বলছে f সমান সমান হলো i ক্যাপ প্লাস x j ক্যাপ। তাহলে এখান থেকে একটু রিলেট করাও তো, x মানে কত, 3 না? ভেরি গুড, x মানে হচ্ছে 3 হবে, 3। সো এটা হচ্ছে 3 হবে। দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ রাকিনুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। না না লিগাল, লিগালে, হ্যাঁ হ্যাঁ লিগাল সাইজে। আর হচ্ছে আপনার ইয়াতে ওই 10টায় একটা যাবে আর 4টায় একটা যাবে। একটু ভাই গ্রুপে বলে দেন তো, আমি ক্লাসে আছি তো। থ্যাংক ইউ। ওকে, সো বুঝতে পারছো? তোমরা সব সিক্রেট শুনে ফেলতেছো না? এই যে ফোনে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সব সিক্রেটগুলো জেনে যাচ্ছ। 3 বুঝছো কিভাবে আসছে? সহজ না অঙ্কটা? অনেক মজা না? এই অঙ্ক করার পর রাত্রে আর ভাত খাইতে ইচ্ছা করবে বলো? সিম্পল অঙ্ক, গুড, সাবধান। এই তোমরা তো সিম্পল রোগে পড়ে গেছো দেখি। হ্যাঁ ওকে, সো তাইলে আমরা কি করলাম, এখানে বেগের একটা মান দেওয়া ছিল, বেগের একটা সমীকরণ দেওয়া ছিল। সো আমরা বেগটাকে ডিফারেন্সিয়েট করে ত্বরণ পেলাম। টি সমান 1 সেকেন্ডে ত্বরণ কত বের করলাম, তারকে ভর দিয়ে গুণ করে আমরা বল বের করলাম। এবং আমাদের এখানে মূলত বলের একটা মান দেওয়া ছিল কিন্তু x এর মান জানতাম না। সো x এর মান আমরা রিলেট করে দেখলাম, x এর মান হচ্ছে 3। সুতরাং x ইজ ইকুয়ালস টু 3। ডান, ডানা ডান, ডান। চলো পরের প্রবলেমে যাই। কি বলছে দেখো, টি সময়ে চলা শুরু করা একটা ভেক্টর কণার অবস্থান ভেক্টর নিচে দেওয়া হলো। এই যে এটা একটা অবস্থান ভেক্টর নিচে দেওয়া হলো। বল লব্ধি বলের দিক কোন দিকে? তাহলে দেখো অবস্থান ভেক্টর মানে কিন্তু এটা আসলে একটা সরণটাকে নির্দেশ করছে। আমাদের টি এর যে মান, এটা 3 নাম্বার অঙ্ক দাও, 3 নাম্বার অঙ্ক। দেখো আমাদের
সরণের যে মান টি এর আর এর যে মান সেটা দেখো দেওয়া আছে 10t i ক্যাপ প্লাস 15t স্কোয়ার জে ক্যাপ প্লাস 7k ক্যাপ। সো এখানে কিন্তু আমাদের সময়ের সাথে সাথে তার অবস্থান কিভাবে করে পরিবর্তন হচ্ছে সেইটা আমাদেরকে বলে দিছে। এখন আমাদেরকে বলল লব্ধি বলের দিক কোন দিকে, তাহলে বলো তো বলের দিক কোন দিকে হয়? ত্বরণের দিক যেদিকে হয় সেদিকেই হয় বলের দিক। তাহলে আমি অবস্থান থেকে কিভাবে করলে ত্বরণ পাবো বলো তো? দুইবার ডিফারেন্সিয়েট করব, মুবাশশিরা জান্নাত, ভেরি গুড। ঠিক আছে, দুইবার ডিফারেন্সিয়েশন, আরহাম, সালসাবিল, রাফি, ভেরি গুড। সো তাহলে দেখো আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি, আর কে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসছে দেখো, আর ইজ ইকুয়ালস টু 10t i ক্যাপ প্লাস 15t স্কোয়ার জে ক্যাপ প্লাস 7k ক্যাপ। ভেরি গুড। তাহলে আসো আমরা যদি এটাকে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, 10i ক্যাপ প্লাস 30t জে ক্যাপ প্লাস, এখানে তো কোনো টি নাই তাহলে এটা কিছুই হবে না। এরপরে আবার আসো, আবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পেলাম, বেগ পেলাম। সো বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তোমরা জেনে অবাক হবে যে আমরা বেগকে ডিফারেন্সিয়েট করলে পাই ত্বরণ। সো তাহলে এখান থেকে কি আসবে, 30 জে ক্যাপ আসবে। তাহলে দেখো আমাদের নেট যে ত্বরণটা, এটা কোন দিক বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে বলটাও কাজ করছে কোন দিক বরাবর, নেট বল কাজ করছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। এইটা হচ্ছে উত্তর। এই মজা না অঙ্কগুলা, বলো তো অঙ্কগুলা মজা না? এই অঙ্ক করার পরে রাত্রে কি আর কখনো ভাত খাইতে ইচ্ছা করবে বলো? সো এরকম হয় না যে ভাইয়া ভাত খাইতে খাইতে ভুঁড়ি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, তো তখন এই ম্যাথগুলা করবা, দেখবা যে ভাতের ক্ষুধা আর লাগবে না। আপনি তো ফেসবুকের কমেন্ট দেখেন না ভাইয়া। ঠিক বলেছো, এই কমেন্টটা তো আমি আসমান থেকে পড়লাম। ঠিক আছে, সিম্পল, ডান। চলো পরেরটা দেখে ফেলি। 4 নাম্বার প্রশ্ন, তপন স্যারের বইয়ের অঙ্ক। বলো তো এটার উত্তর কি হবে? বলো তো, প্রশ্ন না দেখেই বলো তো এটার উত্তর কি হবে? এই কেউ কিন্তু এই অ্যান্সারটা দেখো না, হ্যাঁ, না দেখে বলতে হবে। সবাই চোখ বন্ধ করে উত্তর দাও তো, উত্তরটা কি হবে? বলছে গাছ। বাহ, তোমরা এত ব্রিলিয়ান্ট, ওয়াও, অনেক ওয়াও লাগলো। সবাই কি সুন্দর প্রশ্ন না পড়েই উত্তর দিয়ে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়ছে, সোজা নিচের দিকে পড়ছে, হ্যাঁ। বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয় তাহলে নারকেলটির ত্বরণ কত হবে? সুন্দর প্রশ্ন। সো দেখো এইখানে আমাদেরকে বলল, মনে করো এইটা হচ্ছে একটা নারকেল, দেখেছো সুন্দর একটা নারকেল না এটা? সো এই নারকেলটার ভর কত বলে দিয়েছে, আমাদেরকে বলেছে নারকেলের ভর হচ্ছে 2 কেজি। এই যে ছোট্ট বন্ধু নারকেল, তার ভর হচ্ছে 2 কেজি, অনেক ওয়াও। সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 8.6 নিউটন। বাতাসের বাধা কোন দিকে কাজ করবে বলো তো? বাতাসের বাধা কি নিচের দিকে কাজ করবে নাকি উপরের দিকে কাজ করবে বলো তো? যদি এটা নিচের দিকে পড়তে থাকে, বাতাসের বাধা কি উপরের দিকে কাজ করবে না? গুড, তোমরা এত কিউট কেন? সো বাতাসের বাধা কাজ করবে উপরের দিকে, এটাকে আমি একটু উপরে এনে দিলাম। সো বাতাসের বাধা, সেই বাতাসের বাধা হচ্ছে 8.6 নিউটন। ঠিক আছে, ঠিক আছে। এবং নিচের দিকে একটা বল কাজ করছে, তোমরা অনেকেই জানো না, জেনে অবাক হবে, এমজি নামে একটা বল কাজ করছে। তোমাদেরকে বলতে হবে, বলো তো ভাইয়া এই দুইটা বলের মধ্যে কোন বলটা বড়, এমজি বড় নাকি এফএ বড়? আমরা জানি যতগুলো বল বস্তুর উপর কাজ করে সবগুলো বলের লব্ধি সমান সমান হচ্ছে এম ইন্টু এক্সেলারেশন। এখন আমাদের এখানে কি কি বল কাজ করছে, একটা হলো এফএ, একটা হলো এমজি। বলো কোন বলটা বড়? এমজি বলটা বড়, কারণ ভাইয়া এমজি বলটা যদি না থাকতো, মানে বড় না হইতো, তাহলে তো এটা নেট ত্বরণ নিচের দিকে থাকতো না, তাই না? সো এখানে কিন্তু আমাদের দেখো, বা তুমি নিজেও হিসাব করে দেখতে পারো, ছি আমি কি বললাম এই কথাটা। এম এর মান 2, জি এর মান 9.8, তাহলে এটা কত, 19.6 নিউটন। তাহলে ভাইয়া নিচের বল বড় উপরের বল ছোট, একটা কাজ করি তাহলে, 19.6 মাইনাস 8.6 সমান সমান 2 কেজি ভর, আর ত্বরণটা বের করতে হবে। সো এখান থেকে দেখো 19.6 থেকে 8.6 বাদ দিলে হয় 11, তাহলে এর মান হচ্ছে 11/2 সমান সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
সো তাহলে আমরা এখান থেকে কিন্তু ত্বরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, ত্বরণটা কোন দিকে দেখো, এই প্লাস আর এই মাইনাস কাটাকাটি করে কে জিতছে? প্লাস জিতছে না, কারণ প্লাসের মানটা পজিটিভ বড়। তাহলে এক্সেলারেশনের মানেও তো কি আসছে? পজিটিভ আসছে। তার মানে দেখো 19.6 এর ডিরেকশনটা যেদিকে ছিল, আমাদের নেট ত্বরণের ডিরেকশনটা আসলে সেই একই দিকে। আবার বলি কথাটা, 19.6 এটার সামনে কি ছিল? পজিটিভ ছিল, এটার সামনে ছিল নেগেটিভ। সো তার মানে নিচের দিকটাকে আমরা বলছি পজিটিভ আর উপরের দিকটাকে আমরা বলছি নেগেটিভ এই ক্ষেত্রে। তো আমরা ফাইনালি হিসাব করে ত্বরণটা পেলাম পজিটিভ। তার মানে কি? এটা কার দিকে? 19.6 যেই দিকে সেই দিকে ত্বরণ। তাহলে 19.6 হচ্ছে নিচের দিকে, তাহলে ত্বরণটাও নিচের দিকে। বুঝতে পারছো? ডান, ডানাডান, ডান। ক্লিয়ার সবাই? ঠিক আছে, ডান। এটা কিন্তু তপন স্যারের বইয়ের ম্যাথ। আমি জানি এই ম্যাথ দেখলে তোমরা হাসবা, এই কারণে আমি রেফারেন্স সহ নিয়ে আসছি, যেটা তপন স্যারের বইয়ের ম্যাথ। 5, আমি তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি নাকি? কই না তো, তোমরা এত ভুলভাল দেখলে তো ভাই সমস্যা। 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দেখো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না, টি মাইনাস এমজি সমান সমান এম এ দিয়ে করলেও তো হয়, ওইটা দিয়ে করলেও হয়, কিন্তু তখন এর মানটা মাইনাস এম এ লিখলে হয় আর কি। এই চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। এইটা আবার কি প্রবলেম বলো তো? এটাও কি তোমরা উত্তর জানো? তোমরা কি ম্যাথ দেখার সাথে সাথেই উত্তর বলে ফেলতে পারছো? আরে বাহ, কি তুখোড় ছেলে পেলে। দেখো, একটা বস্তুর উপর 7 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হলে এটা কত নাম্বার ম্যাথ হবে? এটা হবে 5 নাম্বার ম্যাথ। এইটা হবে 5 নাম্বার ম্যাথ। এই অঙ্কগুলা কিন্তু ভাই বুঝতে হবে, তোমরা যদি এইভাবে না বুঝো তাহলে কিন্তু সমস্যা। একটা বস্তুর উপর 7 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হলে বস্তুটি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়। বস্তুটার ভর কত? আনবিলিভেবল। এই বল দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ভর বের করতে পারবা না? পারবা। ডান। বন্ধুটির উপর, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, এখানে বস্তু হবে, বস্তুটির উপর 5 নিউটন মানের আর একটি বল 7 নিউটন মানের বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলে বস্তুটার ত্বরণ কত হবে? তাইলে ভাইয়া দেখো, এখানে বললো এই আমাদের বন্ধু, বুঝেছো? আমাদের তো প্রশ্নের মধ্যে বলেছে একটা বন্ধুর উপরে আমরা বল প্রয়োগ করব। সেই বন্ধুর উপরে আমরা কি করলাম? 7 নিউটনের একটা বল প্রয়োগ করলাম। বুঝতে পেরেছো? ভাবতে অবাক লাগবে, কিন্তু এটাই সত্য। 7 নিউটনের একটা বল প্রয়োগ করে বন্ধুর ত্বরণ হয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জেনে অবাক হবে বন্ধুর ভর কত বলো তো? এম সমান সমান এফ ডিভাইডেড বাই এ। সো এফ এর মান হচ্ছে 7 এবং এর মান হচ্ছে 3, 3 দুগুণ 6, 2.33। সো এইটা হচ্ছে আমাদের বন্ধুর ভর। এটা কার ভর? আমাদের বন্ধুর ভর। এখন বলেছে আমাদের বন্ধুটা, এই যে বন্ধুটা, সে বন্ধুটার উপরে এখন শুধু একটা বল কাজ করছে না, বন্ধুর উপর তো আগে আমাদের 7 নিউটন বল কাজ করতোই, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাহ্যিকভাবে আমরা আরেকটা বল প্রয়োগ করেছি 5 নিউটনের। এটা হলো 5 নিউটনের একটা বল, এটা হলো 7 নিউটনের একটা বল। এদের মধ্যবর্তী যে কোণ সেটা আমাদেরকে বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে বলেছে বস্তুটির ত্বরণ কত হবে নির্ণয় করো। তাহলে বলো, আমরা এখান থেকে তার কি নেট ফোর্সটা বের করতে পারবো না? নেট ফোর্সের মান কত হবে বলো? কেন নেট ফোর্স বের করব? কারণ দুইটা বল এখন বস্তুর উপরে কাজ করছে, তাহলে দুইটাকে একসাথে নিয়ে টোটাল ফোর্স কত, নেট ফোর্স কত, সেই নেট ফোর্সটা আমাদেরকে বের করতে হবে। তাহলে নেট ফোর্স যেটা, সেটা হচ্ছে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5 কস 60 ডিগ্রি। তাহলে ভাইয়া এখান থেকে আসো আমরা একটু হিসাব করে ফেলি, তোমরাও একটু আমার সাথে সাথে হিসাব করো। ইন্টু 0.5, ঠিক আছে, 109 রুট আসে, মানে এটার মান আসে 10.44 নিউটন, 10.44 নিউটন। এটাই হচ্ছে আমাদের এফ নেট। লব্ধি বলের মান আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখন বলেছে আমাদের ত্বরণের মান কত, সুতরাং ত্বরণ সমান সমান এফ বাই এম। এফ এর মান বলো তো, এফ লব্ধিটা কোন দিক বরাবর কাজ করছে? লব্ধিটা এই দিক বরাবর কাজ করছে। তাহলে এখন কিন্তু বস্তুটার এই দিক বরাবরই একটা ত্বরণ থাকবে। তাহলে ত্বরণ এফ সমান সমান 10.44 ডিভাইডেড বাই ভরের মান কত বের করেছিলাম আমরা? 2.33। তাহলে এখান থেকে আমরা যদি ভাগ দেই তাহলে আসে 4.48। বাহ, উত্তর দেখি মিলে গিয়েছে। এই দেখো, সহজ না অঙ্কগুলা? এগুলা কিন্তু বইয়ের অঙ্ক, এবং চেষ্টা করছি এমন টাইপের ম্যাথগুলা করায় ফেলতে যাতে করে সকল টাইপের বইয়ের, আমার কাছে প্রায় 7টা বই আছে, তোমাদের একদিন দেখাবো না,
বাংলাদেশি রাইটারের 7টা বই আছে, 7টা বই ঘেটে যত টাইপের ইউনিক ম্যাথ আছে এবং যেগুলো কমন টাইপের ম্যাথ সবগুলোকে একবারে দেখাই ফেলবো ইনশাল্লাহ, যাতে করে আর কোনো টাইপের ম্যাথ, বইয়ের কোনো ম্যাথ লিস্ট বাদ না থাকে। আর এছাড়া তো অ্যাডমিশনের ম্যাথ দেখতেছই, দেখাচ্ছি, সো বাদ থাকবে না ইনশাল্লাহ। এই তাই না, অনেক সহজ না অঙ্কগুলো? ঠিক আছে, সিম্পল, ভেরি গুড। চলো এবার পরের ম্যাথে চলে যাই। 6 নাম্বার অঙ্ক, এটা এত সুন্দর একটা অঙ্ক, আমি বললাম এই অঙ্কটা যাদের একটু খাবার দাবার পছন্দ করো তোমরা এই অঙ্কটা কইরো না, কারণ 3 দিন না খেয়ে থাকতে হবে এই অঙ্কটা করার পর, এত মজার একটা ম্যাথ। সো কি বলতেছে দেখো, আস্তে আস্তে পড়ো প্রশ্নটা, আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো, তাড়াহুড়া নাই। কালকে আমাদের এইচএসসি পরীক্ষা না, কালকে এইচএসসি পরীক্ষা। ধরো হঠাৎ করে নোটিশ আসলো বোর্ড থেকে যে ভাই কালকে তোমাদের 2026 ব্যাচের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভাল লাগবে কিন্তু। ভাই থার্ড লো পাবো না? পাবা, থার্ড লোয়ের কিছু ম্যাথ আছে সামনে, চিন্তা করো না। ভাইয়া ডিফারেন্সিয়েশন কখন করতে হবে প্রশ্ন দেখা বুঝি না। দেখো ভাইয়া, যখন তুমি দেখবা সরণের একটা সমীকরণ দেওয়া আছে, ত্বরণ লাগবে, বেগের একটা সমীকরণ দেওয়া আছে টি এর সাপেক্ষে, ত্বরণ লাগবে, সো ওই সময় আমি বেগ থেকে ত্বরণ পাবো কিভাবে? ডিফারেন্সিয়েট করতে হবে। যদি আমাদের সরণের একটা সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে যদি ত্বরণ বের করতে বলে, তাহলে সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ, আবার বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ। এই জিনিসগুলো কিন্তু গতিবিদ্যায় খুব সুন্দর করে পড়ানো হয়েছে, ঠিক আছে? সো এগুলা কিন্তু দেখে আসতে হবে। চলো কি বলছে প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে বলল 100 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। দেখো একটা গাড়ি, বুঝতে পারছো, এই গাড়িটা চলছে, হ্যাঁ এই গাড়িটা চলছে, গাড়ির আসলে ওর তো খেয়ে দিয়ে কাজ থাকে না, ওর চলাটাই ওর কাজ, তো গাড়িটা চলছে। আরে আরে বেটা চাকাটা এখানে লাগছিস না কেন? ঠিক আছে, তো এই যে গাড়িটা যাচ্ছে, হ্যাঁ গা ছমছম, কি হয় কি হয়, সো এখানে দেখো 100 কেজি ভরের গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা যাচ্ছিল। গাড়িটা কত বেগে যাচ্ছিল ভাইয়া? 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। গাড়িটার ভর আমাদের প্রশ্নে দেওয়া আছে 100 কেজি, অসাধারণ। এখন বললো এটাকে ব্রেক চাপা হয়েছে, সো ব্রেক চাপলে বলো তো প্রযুক্ত বল কোন দিকে কাজ করবে? ব্রেক চাপলে বলো তো প্রযুক্ত বল কোন দিকে কাজ করবে? কোন দিকে কাজ করবে? গতির দিকে না গতির উল্টা দিকে? সো ব্রেক চেপে নাকি এটাকে 50 মিটার দূরে থামায় দেওয়া হয়েছে। এস এর মান হচ্ছে 50 মিটার, 50 মিটার দূরে এটাকে ব্রেক চেপে থামায় দেওয়া হয়েছে, বিপরীত দিকে কাজ করবে ব্রেক জনিত বলটা। তাহলে ভাইয়া দেখেন আমাদের এখানে কিন্তু যেটা বলতে চাই আর কি, হ্যাঁ যে এখানে দেখেন আমাদের একটা ব্রেক জনিত বল কিন্তু গতির বিপরীত দিকে কাজ করবে। এটাকে আমি এফ বি দিয়ে প্রকাশ করলাম, ব্রেক জনিত বল একটা থাকবে। এবং গাড়িতে ব্রেক জনিত বল কাজ করছে, গাড়ির উপরে একটা ঘর্ষণ বল কাজ করছে, রাস্তার সাথে যখন চলবে তখন কি একটা ঘর্ষণ বল ওকে গতির বিপরীত দিকে বাধা দিবে না? তাহলে একটা ব্রেক জনিত বল কাজ করছে, একটা ঘর্ষণ বল কাজ করছে এবং বাতাসের বাধা কাজ করছে। এই 3টা বলের ক্রিয়ায় গাড়িটা থেমে যায়। এই 3টা বল একসাথে কাজ করার কারণে গাড়িটা থেমে যায়। এখন বলো তো 3টা বলের ডিরেকশন কি একই দিকে নাকি আলাদা আলাদা দিকে? 3টা বলের ডিরেকশন কি একই দিকে নাকি আলাদা আলাদা দিকে? একই দিকে, কারণ দেখো ঘর্ষণ বলও গতির বিপরীত দিকে কাজ করে, বাতাসের বাধাও গতির বিপরীত দিকে কাজ করে, এবং বেচারা যে ব্রেক করছে এই ব্রেক জনিত বলও কিন্তু গতির বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি এই যে গতির বিপরীত দিকে যে আরেকটা বল কাজ করছে এটা হলো মনে করো আমাদের ফ্রিকশন ফোর্স, তারপরে যে আরেকটা বল কাজ করছে এটা হচ্ছে মনে করো আমাদের এয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এই 3টা বল একসাথে কাজ করেই কি আমাদেরকে একটা গাড়িটাকে থামাচ্ছে না? 3টা বল একসাথে কাজ করেই কিন্তু গাড়িটাকে একটা ত্বরণ দিচ্ছে। এটা কি তোমরা বুঝতে পেরেছো? 3টা বল একসাথে কাজ করার ফলেই কিন্তু গাড়িটা এই দিক বরাবর একটা ত্বরণ পাবে, গাড়িটা এই দিক বরাবর একটা ত্বরণ পাবে, বুঝতে পারছো? 3টা বল একই দিকে কাজ করার কারণে গাড়িটা একটা ত্বরণ পাবে। ডান। তাহলে এখন কথা হচ্ছে কি কি বল কাজ করছে ভাইয়া? আমাদের এখানে ব্রেক জনিত একটা বল কাজ করছে, আমাদের এখানে ঘর্ষণ জনিত একটা বল কাজ করছে, আমাদের এখানে বাতাসের বাধা এয়ার রেজিস্ট্যান্স একটা বল কাজ করছে। গাড়ির ভর দেওয়া আছে 100, আমরা ত্বরণটা কত এখনো জানি না। সো আমাদের দেওয়া আছে ব্রেক জনিত বল হলো 250 নিউটন, তাহলে লিখে ফেলি ব্রেক জনিত বল নাকি 250 নিউটন, প্লাস
ঘর্ষণ বল দেওয়া আছে 100 নিউটন। 100 নিউটন আমাদের বের করতে হবে বাতাসের বাধাজনিত বল কত। তাহলে আমাদের কি বের করা লাগবে বলো তো? ত্বরণটা লাগবে। বলো তো ভাইয়া, এই ত্বরণটাই কি আমাদের নেট ত্বরণ না? এই ত্বরণটাই কি আমাদের নেট ত্বরণ না? সো এই নেট ত্বরণটা কোনোভাবে বের করতে পারলেই কিন্তু আমরা এফ এর ভ্যালু কত এটা বের করে ফেলতে পারবো। তাহলে ভাইয়া দেখো আমরা ত্বরণ কিভাবে বের করব? যেহেতু গাড়িটা ফাইনালি থেমে গেছে, তাহলে এখানে তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে 50 মিটার দূরত্বে যাওয়ার পরে 20 মিটার পার সেকেন্ডটা 0 হয়ে গেছে, তাহলে ত্বরণের মান কত হবে? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। যেহেতু মন্দন হয়েছে, আমরা এখান থেকে a এর একটা মান বের করে ফেলতে পারবো না? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে খেয়াল করো, আদিবেগ হচ্ছে 20 স্কোয়ার, 0 স্কোয়ার লেখা দরকার নাই, 2 × 50। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করে ফেলতে পারবো না? কত আসে ছোট্ট বন্ধুরা বলো তো দেখি? এটা আসে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে আমরা এখন যখন হিসাব করব, এফ এ সমান সমান 100 × 4, 100 × 4 মাইনাস 250 মাইনাস 100। তাহলে বাতাসের বাধাজনিত বল 400 থেকে 250 বাদ দিলে 150। সো এটা হলো 50 নিউটন। ঠিক আছে, 50 নিউটন। ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে কিন্তু ত্বরণটা আগে বের করে ফেললাম। ত্বরণটা আগে বের করে ফেললাম এবং এই ত্বরণটাই আমরা কোথায় বসালাম? এইখানে বসালাম। বুঝতে পেরেছো সবাই? তামিম, যত প্রশ্ন আছে এই তোমার এই পুরো প্রশ্ন পড়ে আমি যদি ক্লাসে আগাইতে যাই আগাইতে পারবো না। তুমি প্রত্যেকটা ক্লাসের পরে আমি প্রশ্ন করি, তোমাদের কোনো সমস্যা আছে কিনা ওইখানে একটু জানাও। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে কি বললো যে একটা গাড়ি সেটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 100 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। ব্রেক চাপার পরে এটা 50 মিটার দূরত্বে থেমে গেছে। তাহলে আমাদের একই সাথে কি কি বল কাজ করছে বলে দিছে। একটা বলছে ব্রেকজনিত বল কাজ করছে, একটা বলে দিছে আমাদের এখানে বাতাসের বাধাজনিত বল, একটা ঘর্ষণ বল কাজ করছে। 3টা বল একসাথে কাজ করার ফলে গাড়িটা থেমে গেছে। তাহলে 2টা বল দিয়ে বলছে আরেকটা বলের মান কত হবে নির্ণয় করো। তাহলে 3টা বল এটাকে ধাক্কা দিছে। সো 3টা বল ধাক্কা দেওয়ার কারণে যতগুলো বল কাজ করছে তাদের যোগফল হচ্ছে m × a। এখন আমি এখান থেকে দেখলাম a এর মানটা জানি না, এখন a কিভাবে আমরা বের করব? সো এখান থেকে v u সব দেওয়া আছে, s দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি গতির সূত্র দিয়ে a বের করে ফেললাম। a এর মানটা এখানে বসাই আমরা কিন্তু fa কত সেটা বের করে ফেললাম। সবাই বুঝছো? ডান, ডানাডান, ডান। ঠিক আছে, ওকে গুড। এই তামিম, ব্লক দিমু কিন্তু আমি তোমার যা কইলাম তাই করবা। ক্লাসের পরে ওইখানে কমেন্ট জানি, আমি তোমার কমেন্ট আমি দেখি। ঠিক আছে, ফেসবুকে কমেন্ট করো যে ভাই এই যে এটার জন্য আমার ক্লাসটা বাইর করে দিতে চাইছিলেন। ক্লাসের মধ্যে না, এগুলো পরে। তোমার যত প্রশ্ন আছে ক্লাসের পরে, এই ম্যাথ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করো। ঠিক আছে, ইজি, ডান। চলো পরেরটা দেখে ফেলি। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। ফ্রি বডি ডায়াগ্রামের কথা বলতেছো, এটা আমার ইউটিউব চ্যানেলে করানো আছে, ওইখান থেকে দেখতে পারো। কিন্তু যেভাবে তোমাদের আগাচ্ছি ঠিক এই ফ্লোতে আগাও, কোনো সমস্যা নেই, সবই সেম। যে যেভাবে করে স্বাচ্ছন্দ্য পাও, কোনো সমস্যা নেই। এম এ সমান সমান 0 হবে না? কেন 0 হবে? কেন 0 হবে? গাড়িটার একটা আদিবেগ ছিল, এরপরে জাস্ট ব্রেকজনিত বল কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে, বাতাসের বাধা কাজ করছে। তাইলে গাড়িটার মন্দন হইছে না? তাহলে যদি নেট বল 0 হতো তাহলে কি কোনো মন্দন থাকতো? সমবেগে চলতে থাকতো তো সেইটা। ঠিক আছে, গুড। দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে এখানে, এখানে বোঝার অনেক জিনিস আছে। দেখো এখানে কি বলছে, একটা আনুভূমিক পানি প্রবাহ 15 মিটার পার সেকেন্ড বেগে 10⁻⁻² মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের নল থেকে বের হয়ে লম্বভাবে একটা দেওয়ালে আঘাত করে। দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত নির্ণয় করো। সো দেখো এইখানে আমাদেরকে বলছে, এইটা মনে করো আমাদের একটা দেওয়াল, এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা দেওয়াল। ঠিক আছে, এখন ভাই একটা পাইপ আছে, চলো একটা পাইপ এঁকে ফেলি।
একটা পাইপ এঁকে ফেলি। এইটা হচ্ছে মনে করো পাইপের একটা ছোট্ট একটা অংশ, পাইপের ছোট্ট একটা অংশ হচ্ছে এইটা। হ্যাঁ, কি বললো খেয়াল করো, একটা অনুভূমিক পানি প্রবাহ। উলম্ব পানি প্রবাহ মানে পানি উপরের দিকে যাচ্ছে, অনুভূমিক পানি প্রবাহ মানে পানিটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে। সো আমরা এরকম করি না যে যখন পাইপ নিয়ে গাছে পানি দেই তখন বন্ধুরা একসাথে থাকলে পাইপটাকে ওই যে ভিজাই দেই, পানি দিয়ে ভিজাই দেই। সো এখানে ওই রকম জিনিসটা, যে একটা পাইপ, সেখান থেকে আনুভূমিক একটা পানি প্রবাহ বের হচ্ছে, সেই পানির প্রবাহটা গিয়ে ধাক্কা লাগছে কোথায়, একটা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগছে। সেখানে বললে একটা অনুভূমিক পানি প্রবাহ 15 মিটার পার সেকেন্ড বেগে 10⁻² মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের নল থেকে বের হয়ে লম্বভাবে একটা দেওয়ালে আঘাত করে। অর্থাৎ এখান থেকে ভাইয়া দেখো পানির ফ্লোগুলা এখান থেকে বেরোচ্ছে। এই দেখতে পাচ্ছ, এই যে পানির ফ্লোগুলা যে বের হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পানির ফ্লো বেরোচ্ছে কিন্তু, এই যে দেখো দেখতে পাচ্ছ পানির ফ্লো যাচ্ছে, ঠিক আছে। পানির ফ্লোটা এই দেওয়ালে গিয়ে একটা আঘাত করছে। এখন বললো দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত নির্ণয় করো। দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত নির্ণয় করো। তো এখন কথা হচ্ছে ভাইয়া, দেওয়ালের উপরে প্রযুক্ত বল বের করব। সো আমাদের ভরবেগের যদি প্রযুক্ত বল বের করতে চাই তাহলে F = ma লাগবে। এখন বলো তো দেওয়ালের কোনো এক্সেলারেশন কি আছে, দেওয়ালের কোনো ভর দেওয়া আছে? সো তাহলে দেওয়ালের উপরে প্রযুক্ত বল আমরা কিভাবে বের করব? এটা একটা ঝামেলার প্রশ্ন না? দেখো প্রশ্নটা অন্য প্রশ্নের সাথে কেন একটু আলাদা, এটা একটু বোঝার চেষ্টা করো। যে আমাদের যখন একটা সিম্পল মনে করো একটা বল আছে, এই বলের উপরে আমি একটা ফোর্স প্রয়োগ করলাম, এর ভর হচ্ছে m, এর একটা ত্বরণ হইল। আমরা যদি দেখি ওর ত্বরণ a, ভর m, তাহলে বলতে পারি ওর উপরে প্রযুক্ত বল কত কাজ করছে। F = ma, দুইটাকে গুণ দিলেই কিন্তু আমরা ওর উপরে অ্যাপ্লাইড ফোর্স কত সেটা বের করে ফেলতে পারি। ডান, সহজ। এখন কথা হচ্ছে আমাদের বললো দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত। দেওয়ালের উপরে যে একটা বল কাজ করতেছে এইটা কি তোমরা বুঝছো? কারণ দেখো পানির ফ্লো যখন দেওয়ালটাকে হিট করবে তখন দেওয়াল একটা বাধা পাবে না, দেওয়াল তো একটা বাধা পাবে। সো দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত এইটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে ভাই দেওয়ালের তো ভরও দেওয়া নাই, দেওয়ালের তো ত্বরণও দেওয়া নাই, দেওয়াল তো স্থিরই থাকে, এর উপর ত্বরণ তো হয় না, তাহলে এটা আমরা কিভাবে এর উপর প্রযুক্ত বলটা আমরা বের করব? সো তাহলে এখানে একটা ঝামেলা। তাহলে এই ঝামেলা উত্তরণের উপায়টা কি? দেখো আমরা যখন বলের সূত্রটা শিখছিলাম, দ্বিতীয় সূত্র থেকে বল সমান সমান কি লেখা যায় সেটা আমরা শিখছিলাম প্রথমবারের মতন। সো ওইখান থেকে একটু রিভিজিট করে আসি চলো। ওইখানে কি ছিল? ওইখানে ছিল F = ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। এবং এটা মনে রাখবা, একটু লিখে নাও, এটা নোট নাও। যার ভরবেগের পরিবর্তন তুমি এখানে হিসাব করবা, যার ভরবেগের পরিবর্তন, এই ভরবেগের পরিবর্তনটা যে বস্তুর হবে প্রযুক্ত বল তার উপর কাজ করছে, প্রযুক্ত বল তার উপর কাজ করছে। কি বললাম দেখো, এইটা কি ভরবেগের পরিবর্তন না? এখানে তুমি যেই বস্তুটার ভরবেগের পরিবর্তনটা লিখবা, যেই ফোর্সটা পাবা সেই ফোর্সটা ওই বস্তুটার উপরে কাজ করছে। দেখো একটা এক্সাম্পল দেখো, মনে করো আমরা দেখলাম এই বস্তুটার আদি ভরবেগ mu, এর উপরে একটা বল F কাজ করার ফলে বস্তুটার বেগ হয়ে গেল, ভরবেগ হয়ে গেল mv। তাহলে ভরবেগের পরিবর্তনটা কার? এই বস্তুর না? তাহলে t সেকেন্ডে যদি ভরবেগের পরিবর্তনটা হয় তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার এটা কার? m ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বের করছো, তাহলে যেই ফোর্সটা পাবা এই ফোর্সটা কিন্তু এই বস্তুটার উপরে কাজ করছে। এটা কি নতুন কোনো জিনিস? এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি। সো আরেকবার একটু মানে ওই বলে না আই ওপেনিং, সো এরকম একটা আই ওপেনিং জিনিসপত্র আর কি। সো তাহলে এখানে আমাদের m ভরের একটা বস্তু, আদি ভরবেগ mu, t সময় পরে তার শেষ ভরবেগ হয়ে গেছে mv। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনের হারটা যার, কার? m ভরের। তাহলে যে ফোর্সটা পাইছি ফোর্সটা আসলে ওই m ভরের উপরে কাজ করছে, ফোর্সটা আসলে
এম ভরের উপরে কাজ করছে। এখন ঝামেলা হচ্ছে যে ভাইয়া আমরা তো দেওয়ালের উপরে প্রযুক্ত বল বের করতে চাই, কিন্তু দেওয়ালের তো ভরবেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল এখানে, কিভাবে বল বের করব? এইখানে আমাদেরকে একটা সুন্দর স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নিউটনের থার্ড ল। থার্ড লতে কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে দেওয়ালের উপরে যে প্রযুক্ত বল, সেইটা কি পানির উপরে প্রযুক্ত বলের সমান না বলতো? বলতো, দেওয়ালের উপরে যে প্রযুক্ত বল সেটা কি পানির উপরে প্রযুক্ত বলের সমান না? অবশ্যই। তাহলে একটা কাজ করলেই তো হয়। আমি যদি পানির উপরে প্রযুক্ত বল কত, অর্থাৎ দেওয়ালে যখন ধাক্কা খাইছে, দেওয়ালটা তো পানিকে একটা ফোর্স দিছে, তাহলে ওই পানির উপরে প্রযুক্ত বল কত এইটা যদি আমি বের করতে পারি, তার সমান এবং বিপরীত বলটাই তো দেওয়ালের উপরে প্রযুক্ত হচ্ছে। বলো এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? এইটুকু আগে আমাকে বলো। থ্যাংক ইউ সো মাচ। তাইলে ভাইয়া দেখো, আমরা এখন তাহলে আমাদের টার্গেটটা বুঝে গেছি। টার্গেট হচ্ছে আমরা বের করতে চাই পানির উপরে প্রযুক্ত বল কত। আমরা বের করতে চাই পানির উপর প্রযুক্ত বল। পানির উপরে প্রযুক্ত বল কত এইটা আমরা বের করতে চাই। এখন ভাইয়া পানির উপরে যে প্রযুক্ত বল বের করব, দেখো ঝামেলা কি কি হয়। পানির উপর বল বের করতে চাই এফ সমান সমান, তো ভাই ভালো কথা, পানির ভরবেগের পরিবর্তনের হার বের করব। তো এখানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার যে বের করব, এম ভি মাইনাস এম ইউ লিখব, এম ভি মাইনাস এম ইউ লিখব, ডিভাইডেড বাই ডেল্টা টি দিব। এখন সমস্যা হচ্ছে আমরা এইটা জানি যে কিছু এখানে যে পানিগুলা দেওয়ালে ধাক্কা খায়, পানিগুলা দেওয়ালে ধাক্কা খেয়ে এই পানিগুলা কিন্তু একদম গড়ায় গড়ায় নিচে পড়ে যায়। অর্থাৎ তারা ধাক্কা খেয়ে আবার ব্যাক করে না, এটাকে বলে রিবাউন্ড। নো রিবাউন্ড মানে হচ্ছে ধাক্কা খেয়ে কোনো ব্যাক করবে না, ধাক্কা খেয়ে তার বেগটা শূন্য হয়ে সেটা গড়ায় পড়ে যাবে। অর্থাৎ ইমিডিয়েটলি ধাক্কা খাওয়ার পরপরই তার বেগ হয়ে যাবে শূন্য। এরপরে এমজি বলের প্রভাবে সেটা আবার নিচের দিকে যাবে, সেটা আলাদা হিসাব। কিন্তু ধাক্কা খাওয়ার সময় বা ধাক্কা খাওয়ার আগে যেই বেগ, সেই বেগটা ধাক্কা খাওয়ার পরে কিন্তু সম্পূর্ণটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমি এটা বুঝলাম যে ভাইয়া ঠিক আছে, খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে এমভি এর মানটা শূন্য হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে ভাইয়া আপনি তো এম এর মানও জানেন না, ইউ এর মানটা জানেন। বলো তো পানি কত বেগে আঘাত করছে? পানি কিন্তু প্রবাহের বেগ কত দেওয়া আছে, পানির কণাগুলো 15 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। তাহলে ঠিক আছে 15 দেওয়া আছে, ভালো কথা। কিন্তু ভাই আপনি তো এমও জানেন না, আপনি তো ডেল্টা টি কত এইটাও তো জানেন না। তাহলে এম কত বসাবেন, ডেল্টা টি বা কত বসাবেন? এই দুইটা না বসালে তো আপনি পানির উপরে প্রযুক্ত বল বের করতে পারবেন না। আর পানির উপরে বল না জানলে দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত সেইটাও তো বের হবে না। তাহলে আশা করি বুঝতে পারছো যে এইখানে আমাদের একটা ঝামেলা তৈরি হচ্ছে। প্রত্যেকটা ম্যাথে বলি, যখনই তুমি এইটা আগে বুঝতে পারবা যে ম্যাথটা করতে গেলে ঝামেলাটা কোথায় হচ্ছে, ওই জায়গাটাতে তুমি ম্যাথ শিখবা। কখনোই একটা ম্যাথ সলভ করা আছে, আমি পারি না সলভ দেখে ফেললাম, তাইলে কিন্তু ভাই বিপদ। তোমাকে আগে ম্যাথ করতে করতে একটা জায়গায় গিয়ে আটকায় যেতে হবে। সো যখন একটা জায়গায় আটকায় যাবা, ওই সময়টাতে কিন্তু তোমার লার্নিংটা হবে আসলে। সো আমরা এই ম্যাথটা করতে গিয়ে দেখলাম এই জায়গাতে আমরা আটকায় গেছি, এম এবং ডেল্টা টি। এরপরে তুমি চিন্তা করবা যে আচ্ছা এই এম আর ডেল্টা টি কীভাবে করে বের করা যায়, কি উপায়ে ফলো করা যায়। এখন দেখো আমাদের এখানে তো মোট কত ভরের পানি আসছে এরকম কোনো কথাবার্তা আমাদের বলা নাই, শুধু বলছে পানি প্রবাহ একটা দেওয়া আছে, অসীম পরিমাণ পানি এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাহলে আমরা কোনটুকু পানিকে নিব? সো দেখো আমাদের এখানে খেয়াল করতে হবে, মনে করো এই ডেল্টা টিটা তো কতক্ষণ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, কত নিব? কারণ এখানে তো কন্টিনিউয়াসলি পানি দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাহলে এখানকার টাইমটা আমি কত নিব? খেয়াল করো এখানে যতটুকু টাইম তুমি নিবা, ততক্ষণে পানি কতটুকু গিয়ে দেওয়ালে আঘাত করছে সেই ভরটা কিন্তু তোমাকে দেওয়া লাগবে। জিনিসটা খেয়াল করো, আবার বলছি, এখানে আছে এম,
এখানে আছে ডেল্টা টি। তুমি যদি 1 সেকেন্ডের সময় নাও, তাহলে 1 সেকেন্ডে যতগুলো পানির কণা এখানে ধাক্কা খাইছে ওদের ভরটা এখানে বসানো লাগবে। তুমি যদি এখানে 1000 সেকেন্ড নাও, তাহলে 1000 সেকেন্ডে যতগুলা পানির ভর এসে ধাক্কা খাইছে সেই ভরটা এখানে দেওয়া লাগবে। তাহলে এটা কি বুঝছো? তাহলে এখানে এম আর টিটা কিন্তু ব্যালেন্স করতে হবে, কারণ এখন তার ভর স্থির না। টাইম যত যাচ্ছে তত কিন্তু ভর বেশি বেশি গিয়ে ওখানে কি করতেছে, আঘাত করছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটাও বেশি হচ্ছে। দেখো তাহলে কি ভাই বল বেশি কম হবে না, টাইমও বাড়ছে ভরও বাড়ছে। তুমি যদি টাইম কম নাও তাহলে ওখানে কম ভরের পানি আঘাত করবে, কিন্তু অনুপাতটা কিন্তু সেম, একটা এফই নির্দেশ করবে। তাহলে আসো আমরা একটু দেখি এখানে এমটাকে আসলে কিভাবে লেখা যায়। এমটাকে যদি লিখতে চাও তাহলে দেখো এম সমান কি লেখা যায়, রো ইন্টু ভি লেখা যায়। রো ইন্টু ভি ইন্টু 15 ডিভাইডেড বাই টি লিখলাম বা ডেল্টা টি লিখলাম, সমান সমান মাইনাস রো ইন্টু ভি কে কি লেখা যায় ভাইয়া বলো তো? রো ইন্টু ভি কে লেখা যায়, ভি মানে কি, পানির আয়তন। সো আমি ধরে নিলাম এই টাইমটাকে ভাইয়া 1 সেকেন্ড। হ্যাঁ, আমরা জানতে চাই 1 সেকেন্ডে কতটুকু পানির এখানে গিয়ে আঘাত করবে। আর তোমরা আমাকে একটু বলো তো, পানির বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতটুকু দৈর্ঘ্যের পানি ওটাকে আঘাত করবে বলো তো? 1 সেকেন্ডে কতটুকু দৈর্ঘ্যের পানি ওই দেওয়ালকে আঘাত করবে বলো তো? 15 মিটার। ভেরি গুড। সো তাইলে এইটা মনে করো আমাদের একটা 15 মিটার দৈর্ঘ্যের একটা কলাম, এইটুকু একটা 15 মিটার দৈর্ঘ্য। এইটুকু দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। সো 1 সেকেন্ডে যেটা হবে, 1 সেকেন্ডে এই পানিটুকু কিন্তু 1 সেকেন্ড, মনে করো এখান থেকে টাইম কাউন্ট করা শুরু করলাম, যেই এই পাশের লেয়ারটা যখনই এই দেওয়ালে আঘাত করছে তখন থেকে টাইম কাউন্ট করা শুরু করছি। এই যে 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.3 সেকেন্ড করতে করতে যেই 1 সেকেন্ড হয়েছে, 1 সেকেন্ডে কিন্তু এতখানি দৈর্ঘ্যের পানি কি হয়ে গেছে, নিচে পড়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওই 1 সেকেন্ডে কতটুকু দৈর্ঘ্য দেওয়ালে আঘাত করে। 1 সেকেন্ডে 15 মিটার দৈর্ঘ্যের পানি এখানে আঘাত করে। তাহলে এইটুকুর আয়তনটা বের করতে হবে। আয়তন সমান কি লেখা যায়, এ ইন্টু এই 15, এ ইন্টু 15। কেন বুঝছো এ ইন্টু 15 কেন? ভি সমান সমান কত, এইটুকুর আয়তন তো বের করা লাগবে আমাদের, তাই না? এইটুকুর আয়তন বের করতে হবে। তো আয়তন কত, ভি সমান সমান এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং 15। 1 সেকেন্ড সময়ে কতটুকু আয়তনের পানি আঘাত করে, এ ইন্টু 15। তাহলে এখান থেকে এইটা হচ্ছে আমাদের সেই ভর আর এটা হলো সেই বেগটা ডিভাইডেড বাই 1 সেকেন্ড নিছি। এখন ভাই আমাকে বলো তো, এখানে যদি 1 সেকেন্ড না নিয়ে আমি যদি 2 সেকেন্ড নিতাম তাহলে এখানে কত কলামের পানি আমাকে ধরা লাগতো? যদি এখানে 2 সেকেন্ড নিতাম তাহলে কত কলামের পানি এখানে নেওয়া লাগতো বলো তো? 30, 2 গুণ। কারণ 1 সেকেন্ডে 15 দৈর্ঘ্য যদি আঘাত করে, 2 সেকেন্ড সময় দিলে 15 15 30 দৈর্ঘ্যের কলাম ওখানে আঘাত করবে। 3 সেকেন্ড সময় দিলে 45 মিটার দৈর্ঘ্যের পানি সেখানে আঘাত করবে। তাহলে আমরা এখান থেকে দেখো সহজে বুঝতে পারতেছো যে এটা যদি 1 গুণ হয় এখানে হবে 1 গুণ, এটা যদি 2 গুণ হয় এখানে 2 গুণ, এখানে 3 গুণ হলে এখানে 3 গুণ। সো তাহলে আমরা 1 দিয়ে সিম্পল রাখলাম জিনিসটাকে। তুমি চাইলে 10 15 20 ধরেও করতে পারো। সো তখন উপরেও 10 15 20 সেকেন্ডে কতটুকু ভরের পানি আঘাত করছে ওইটাকে হিসাব করতে হতো। তাহলে আমরা এখান থেকে দেখো এফ যেটা পাচ্ছি সেটা কিন্তু পানির উপরে প্রযুক্ত বল, আমি ডাব্লিউ দিয়ে রাখলাম, পানির উপরে প্রযুক্ত বল, মাইনাস এখানে কত আসছে, রো এর মান 1000 ইন্টু এরিয়া কত 10 টু দি পাওয়ার -2 ইন্টু 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে দেখো আসে -2250 নিউটন। তাহলে বলো এই যে -2250 নিউটন, এটাই কি আমাদের উত্তর? বলো তো এটাই কি আমাদের উত্তর? না, আমাদের উত্তরটা কি হবে, এটা কিন্তু পানির উপরে প্রযুক্ত বল। আমাদেরকে কি পানির উপরে প্রযুক্ত বল বের করতে বলছে? না, আমাদের বলছে দেয়ালের উপরে প্রযুক্ত বল। সুতরাং এটা হলো ওয়াটার, তাহলে ওয়ালের উপরে যে প্রযুক্ত বল এইটা তো ভাইয়া -F ওয়াটার, তাহলে সমান সমান হচ্ছে 2250 নিউটন। সো তাহলে দেয়ালের উপরে প্রযুক্ত বল তো তার বিপরীত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেয়ালের উপরে প্রযুক্ত বল কত সেটা বের করে ফেলতে পারলাম। সো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? দেখো এই দিকের বেগটাকে আমরা পজিটিভ ধরলাম, ধরো এই দিকের বেগটাকে পজিটিভ ধরলাম,
তাহলে আদিবেগটা কি পজিটিভ, ইউ এর মানটা পজিটিভ বসাইছি। এই মাইনাসটা কেন আসছে? এটা তো পরিবর্তনের জন্য মাইনাস, এই মাইনাসটা কিন্তু ইউ বিপরীত দিকে, সেজন্য না। সো আমরা এই দিকটাকে যদি পজিটিভ ধরে নেই, তাহলে একটু খেয়াল করো তো, লাস্টে আমাদের ওয়াটারের উপরে নেগেটিভ আসলো। এইটা বলো তো ভাইয়া কি সিগনিফাই করে? ওয়াটারের উপরে প্রযুক্ত বল মাইনাস আসলো, এটা কি সিগনিফাই করে জানো? এটা সিগনিফাই করে যে ওয়াটারের উপরে প্রযুক্ত বলটা যেদিকে তুমি প্লাস ধরে নিছো তার উল্টা দিকে, অর্থাৎ ওয়াটারের উপরে প্রযুক্ত বলটা এই দিক বরাবর উল্টা দিকে কাজ করছে। এটা হলো ওয়াটারের উপরে প্রযুক্ত বল। আর তাহলে ওয়ালের উপরে প্রযুক্ত বল কোন দিকে? তার বিপরীত দিকে। এটা হলো ওয়ালের উপরে প্রযুক্ত বল, এটা হলো ওয়ালের উপরে প্রযুক্ত বল। তাহলে দেখো বুঝেছো কিনা যে আমাদের ওয়াটারের উপরে প্রযুক্ত বল মাইনাস কেন আসছে? কারণ এটা তুমি যেই দিকটাকে পজিটিভ ধরে নিছো, কোন দিককে পজিটিভ ধরে নিছো? ইউ এর দিককে পজিটিভ ধরে নিছো, এই কারণেই তো ইউ এর মান +15 লিখছো। তাহলে ভাই মাইনাস কেন? কারণ ওই যে এটা তো পরিবর্তনের মাইনাসটা, ভরবেগের পরিবর্তন না, পরিবর্তন তো একটা থেকে একটা বিয়োগ করতে হয়, সেটার মাইনাস এটা। কিন্তু ইউ এর দিকটা তো পজিটিভ, তো ইউ এর দিকটা পজিটিভ বসাইছো, কিন্তু ফাইনালি এফ ওয়াটারের ভ্যালু আসছে মাইনাস। তার মানে কি বোঝাচ্ছে? ওয়াটারের উপরে প্রযুক্ত বলটা মাইনাস দিকে। স্বাভাবিক না? যখন এটা ধাক্কা খাইছে, আমাদের পানির ফ্লোয়ের উপরে প্রযুক্ত বলটা কোন দিকে? বিপরীত দিকে। তাহলে ওইটাই হচ্ছে, ওয়াটারের উপরে প্রযুক্ত বলটা মাইনাসের দিকে। তাহলে ওয়ালের উপরে প্রযুক্ত বল কত? ওয়াটারের বিপরীত দিকে। তাহলে 2250। বলো ঠিক আছে? হ্যাঁ, ম্যাথটা কমপ্লেক্স আছে এবং মজার আছে। ভাইয়া রো 1000 কেমনে? পানির ঘনত্ব, এটা পানি বলছে না? এই রো হচ্ছে পানির ঘনত্ব। পানির ঘনত্ব, পানির ঘনত্ব এটা মুখস্থ, সমান সমান 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আবার আসো প্রথম থেকে, আমরা একটা ছোট্ট করে আরেকবার রিক্যাপ করি, ফাইনাল রিক্যাপ। এরপরে না বুঝলে রেকর্ড দেখে নিবা, অনেক আস্তে আস্তে বুঝাইছি প্রবলেমটা, সময় নিয়ে বুঝাইছি। আরেকবার ফাইনাল রিক্যাপ করছি। সো আমাদেরকে বলছে একটা পানির ফ্লো, সেটা দেওয়ালে আঘাত করে নো রিবাউন্ড, মানে শেষ বেগ 0 হয়ে গেছে। তাহলে দেয়ালের উপরে প্রযুক্ত বল কত? আমরা দেয়ালের ভরবেগের পরিবর্তন তো বের করতে পারবো না, তাই ক্রিয়া প্রতিক্রিয়া থেকে আমরা যদি পানির উপরে প্রযুক্ত বল বের করি, তাহলেই কিন্তু দেয়ালের উপরে প্রযুক্ত বলটা হবে তার সমান এবং বিপরীত। তাহলে পানির উপরে প্রযুক্ত বল বের করতে হলে পানির ভরবেগের পরিবর্তনের হার লাগবে। তাহলে আমরা এখানে ভরবেগের পরিবর্তনের হার বের করতে গিয়ে দেখলাম আমরা এম জানি না, টি জানি না। সো আমাদের তো স্পেসিফাই করে কিছু বলা নাই। তাহলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত ধরলাম 1 সেকেন্ড সময়ে কতটুকু পানি আঘাত করে সেটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের বেগ যেহেতু 15 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতটুকু পানি আঘাত করবে? 15 মিটার দৈর্ঘ্যের পানি আঘাত করবে না? পানির বেগ যেহেতু 15 মিটার পার সেকেন্ড, তাহলে দেখো এখান থেকে যদি 1 সেকেন্ড 0 সেকেন্ড কাউন্ট করা শুরু হয়, তাহলে যেহেতু পানির বেগ 15 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কি 15 মিটার দৈর্ঘ্য কাভার হয়ে যাবে না 1 সেকেন্ডে? সো ওই 15 মিটার দৈর্ঘ্যটা আমরা এখানে আলাদা করে রাখলাম। এটা হচ্ছে 15 মিটারের ওই কলামটা, যে 1 সেকেন্ডে পানির প্রত্যেকটা কণা, ধরো এখানে যে কণাটা আছে, এই কণাটা 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময় পরে কিন্তু এখানে চলে আসবে, এই 15 মিটার দূরত্ব কভার করে ফেলবে। তাহলে তুমি এবার ঘটনাটাকে এখানে নিয়ে আসো, যে এখান থেকে যদি 0 সেকেন্ড কাউন্ট করো, তাহলে 1 সেকেন্ড পরে কিন্তু পানির ফল ফ্লোটা এখানে চলে আসবে। তাহলে পুরো 15 মিটার দৈর্ঘ্যের পানি কিন্তু এখানে গিয়ে আঘাত করছে। তাহলে আমরা 15 মিটার দৈর্ঘ্যে কতটুকু ভর হয় সেই ভরটা হিসাব করলাম, টাইম দিয়ে ভাগ দিলাম, তারপরে এটাকে উল্টা করে ফেললাম। ডান। ঠিক আছে? ঠিক আছে? ভাইয়া ওয়াটার বা ওয়াল যে কোনো একটার স্মরণ হইলে কি এটা করা যেত? দেখো তখন আমরা কিন্তু একেবারে সরাসরি যদি দেওয়ালে স্মরণ হতো, বা ধরো একটা বক্সের উপরে এই ফোর্সটা আঘাত করছে, একটা বক্স, সেটা রিজিড না, একটা পানির ফ্লো দিছি, পানির ফ্লো দেওয়ার পরে এই ব্লকটা দেখা গেছে একটা ত্বরণ পাইছে। সো তাহলে তো আমি এফ ইজ ইকুয়ালস টু এম এ করেই ওর জন্য কত, ওর উপরে কত বল কাজ করছে সেটা বের করে ফেলতে পারতাম, কোনো ঝামেলাই ছিল না সেখানে। ডান, ভেরি গুড। চলো পরেরটা দেখে ফেলি। এটা কত নাম্বার ম্যাথ ছিল? 7 নাম্বার ম্যাথ হবে এটা, 7 নাম্বার ম্যাথ। আমি আবারও বলছি, শোনো, অনেক সময় এরকম হতে পারে ভাইয়া নেটের ইস্যু, বা আমি একবারে হয়তো ক্যাচ করতে পারি না, ডিভাইস ইস্যু থাকতে পারে, এই সমস্ত কারণে হয়তোবা একবারে ফ্লো বুঝতে ঝামেলা হতে পারে। সো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ম্যাথই কিন্তু আস্তে আস্তে ছোট ছোট করে শেষ পর্যন্ত যাচ্ছি, কোনো একটা পার্ট মিস করলে হয়তোবা তোমার মাথায় এখনই ঢুকবে না। সো সেই ক্ষেত্রে একটু রেকর্ডটা দেখো, বা নিজের আগে একটু চিন্তা করো কিভাবে সলভ করা যায়। যখন আটকায় যাবা তখন দেখবা যে আমার এই কথাগুলো অনেক মেক সেন্স করবে। ঠিক আছে? নো রিবাউন্ড মানে হচ্ছে যে আমাদের পানির কণাটা ধাক্কা খেয়ে এর শেষ বেগ হয়ে গেছে 0।
ঠিক আছে, এটাই হচ্ছে নো রিবাউন্ড। টি সমান সমান 1 সেকেন্ড কেন? তুমি চাইলে 2 সেকেন্ড দিতে পারো, কিন্তু 2 সেকেন্ডে বেশি পানি ওখানে আঘাত করবে না, তাহলে বেশি পানির ভরবেগের পরিবর্তন আমাদের বের করা লাগবে। সো তখন আমাদের এখানে এই এম এর মান যে আমি এখানে 15 নিছি, 15 রানি এখানে 30 নেওয়া লাগবে। এখানে একটা লাইন একটু এক্সট্রা লিখে দিই, দাঁড়াও, না হলে পরে তোমরা এটা নিয়ে ডিসকাশন গ্রুপে জ্বালাবা। মাইনাস, এটা হচ্ছে মাইনাস রো ইন্টু ভি ইন্টু এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু 15, না সরি, রো ইন্টু এ ইন্টু এক্স, সরি কি লিখলাম, রো ইন্টু এ ইন্টু এক্স ইন্টু 15, ঠিক আছে, রো ইন্টু এ ইন্টু এক্স ইন্টু 15। সো এক্সের মানে এখানে 15 কেন হলো? কারণ আমাদের 15 মিটার পার সেকেন্ড বেগ বলে, 1 সেকেন্ডে 15 মিটার কলামের পানি আঘাত করে, তাহলে সেখান থেকে আমরা 2 সেকেন্ড যদি দাও তাহলে 30টা কলামের পানি আঘাত করবে, 3 সেকেন্ড যদি দাও তাহলে 3 15 45 মিটারের পানি ওখানে আঘাত করবে, সেখান থেকে আমরা বের করে ফেললাম। চলো পরের ম্যাথে যাই, খুব সুন্দর একটা ম্যাথ এটা, 8 নাম্বার প্রবলেম দাও। 8 নাম্বার প্রবলেম, একদম সিম্পল ম্যাথ এগুলা। কি বলছে দেখো, সবগুলো দড়ি ভরহীন চিন্তা করো। চিন্তা করছো? ঠিক আছে, চিন্তা করছো। সো এখানে বললো আনুভূমিক দড়িতে টান বল 30 নিউটন হলে বস্তুটির ওজন বল কত নির্ণয় করো। দেখো আমাদেরকে বললো এইখানে আমরা একটা টান বল দিয়ে রাখছি 30 নিউটনের, 30 নিউটনের একটা বল দিয়ে রাখছি। আমাদের বলছে যে এই বস্তুটার ওজন কত নির্ণয় করো। তোমরা একটু চেষ্টা করো তো দেখি ওজনটা বের করতে পারো কিনা। বস্তুটা কিন্তু স্থির আছে, সব কিছু এখানে স্থির, একদম স্ট্যাটিক একটা অবস্থায় আছে। আমরা কি করলাম, এখানে একটা দড়ি, জিনিসটা এরকম হয়েছে বুঝছো, যে ধরো একটা দড়ি সাহায্যে একটা ভর ঝুলেছিল। আমরা কি করছি, এই দড়িটা প্রথমে এরকম ছিল, এই যে দড়িটা প্রথমে এরকম ছিল, এই যে এরকম ছিল। তো আমরা কি করছি, এই দিকে একটা বল প্রয়োগ করছি, এইদিকে একটা বল প্রয়োগ করে এটাকে এই সাইডে নিয়ে আসছি। সো আশা করি বুঝতে পারছো, প্রথমে এটা এরকম সোজা ছিল, তারপরে এই দিকে একটা বল প্রয়োগ করে এটাকে সোজা করে রাখছি। সো আমাদের দেখা গেছে তখন এটা যখন 30 নিউটন হয়, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। সো এইটুকু ইনফরমেশন থেকে আমাকে বের করতে হবে ডাব্লিউ এর মান কত। ইনাম অলরেডি বলে দিছো, দেখি আর কে কে পারে। ইনাম আর তাহমিমের উত্তর তো মিলল না, কি ব্যাপার? আবার অথয়ের উত্তর ইনামের সাথে মিলছে। দড়িটা কি 45 কোণে আছে? হ্যাঁ, দড়িটা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে আছে, এটা বলে দিছে। ঠিক আছে, 1.53 মনে হয়। ঠিক আছে, সবাই 1.53 কথা বলছে। দেখো এটা একদম সিম্পল। কি হবে দেখো, আমরা যেহেতু এই বস্তুটা কি ব্যালান্সড অবস্থায় আছে না, অর্থাৎ এর উপরে নেট ফোর্স কত, এর উপরে নেট ফোর্স কত, 0। তার মানে এক্স অক্ষ বরাবর এর উপরে কোনো বল কাজ করছে না, এবং ওয়াই অক্ষ বরাবরও এর উপরে কোনো বল কাজ করছে না। নেট কোনো বল কাজ করছে না, নেট কোনো বল কাজ করছে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা ধরে নিলাম এই দিক বরাবর একটা সুতার টান বল কাজ করছে। এই টানের কি ভাইয়া দুইটা উপাংশ থাকবে না, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর, এবং নিচের দিকে কিন্তু এটার একটা ওজন বল mg কাজ করবে। তো বলো তো টান বলের এদিক বরাবর উপাংশ কত হবে? t sin 45 ডিগ্রি, আর এদিকের উপাংশ কত হবে? t cos 45 ডিগ্রি। যখন আমি উপাংশে ভাগ করে ফেললাম তখন কিন্তু এই বলটা আর নাই, কারণ এটাকে আমি দুইটা উপাংশে ভাগ করে ফেলেছি। তাহলে এখন এখানে 4টা বল, একটা হলো নিচের দিকে mg, একটা হলো ডান দিকে 30 নিউটন, একটা বাম দিকে t sin 45, একটা উপরের দিকে t cos 45। এবং বস্তুটা যেহেতু স্থির আছে, তাহলে বলতো ওয়াই অক্ষ বরাবর নেট ফোর্স কত? ওয়াই অক্ষ বরাবর টানাটানি করে তাকে কোনো সরাতে পারছে না, অর্থাৎ উপরের বল আর নিচের বল সমান। এবং এক্স অক্ষ বরাবর টানাটানি করে দুজন কেউই ওকে নড়াতে পারছে না, একদিকেও তার ত্বরণ সৃষ্টি করতে পারছে না। তাহলে এদিক বরাবর এবং এদিক বরাবর দুইটা বলের মান কিন্তু এখানে পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি অবশ্যই t sin 45 ডিগ্রি সমান সমান 30 নিউটন। কারণ যদি দুইটা বল সমান না হয়, t sin 45 এবং 30, এটা যদি দুইটা যদি সমান না হয় তাহলে কিন্তু এক্স অক্ষ বরাবর তাদের একটা ত্বরণ থাকবে। এবং যদি ওয়াই অক্ষ বরাবর t cos 45 এবং mg এই দুইটা যদি পরস্পর সমান না হয় তাহলে কিন্তু তাদের ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ থাকবে। তাহলে যেহেতু তাদের কোনো ত্বরণ নাই, তাহলে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর দুইটা বল এবং এক্স অক্ষ বরাবর দুইটা বল পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি t cos 45 ডিগ্রি সমান সমান হচ্ছে mg। কি বের করতে হবে ভাইয়া? m এর মান বের করতে হবে। একটা কাজ করি তাহলে,
চলো দুইটাকে একটাকে আরেকটা দিয়ে ভাগ দিয়ে দেই, ভাগ দিলে সুবিধা কি আমাদের আননোন টিটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দেই তাহলে দেখো এখানে আসবে টি সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই টি কস 45 ডিগ্রি, এখান থেকে আসে 30 ডিভাইডেড বাই mg। তাহলে টি টি কাটাকাটি হয়ে যাচ্ছে দেখছো, তাহলে এখানে আসে tan 45 ডিগ্রি সমান সমান 30 ডিভাইডেড বাই mg। তাহলে m এর মান কত হবে বলো তো? m এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 9.8 ইন্টু tan 45। আমরা জানি tan 45 এর মান হচ্ছে 1, তাহলে এখান থেকে 30 বাই 9.8 যা হয় এটা আসে 3.06। 3.06। আমি কোথাও ভুল করলাম? ও, বস্তুটার ওজন বল কত বের করতে বলছে। সো ওজন বল যদি বের করতে বলে তাহলে আর 9.8 দিয়ে ভাগ করা দরকার নাই। যেহেতু ওজন বল বের করতে বলছে তাহলে আর 9.8 দিয়ে ভাগ করার দরকার নাই। ওজন বল যেহেতু বের করতে বলেছে তাহলে আমাদের এখানে জাস্ট mg এর জায়গায় w লিখে দাও, কারণ ওজন বল লাগবে, তো w এর মানটাই চাইছে আমাদের মূলত। তাহলে w সমান সমান কত হচ্ছে? w সমান সমান সিম্পল 30ই হবে। হ্যাঁ, w সমান সমান হচ্ছে 30 নিউটন। দেখো তো আমি কোথাও ভুল টুল করলাম কিনা। আশা করি ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট 30। ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা অনেকে 1.53 বলতেছিলা কেন? কোন জায়গাতে মিস করছো? ভুল করলে ভালো, যত ভুল করার প্র্যাকটিসের সময় করে ফেলবা। বুঝতে পারছো? যত টাইপের ভুল আছে সেগুলো প্র্যাকটিসের সময় করে ফেলবা। হ্যাঁ, টি সাইন থিটা থেকে টি বের করে তারপরে করলেও হয়, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, একই কথা। ঠিক আছে, দাঁড়াও তো 30ই হবে। তোমরা 3.06 এটা বুঝছি, ভর বের করছো, কিন্তু শুরুতে কি অনেকেই 1.53 এই 1.53 করতেছিল কেন তোমরা? কি ব্যাপার? হ্যাঁ, কি কাহিনী? হ্যাঁ হ্যাঁ, আয়ত একক ভেক্টর দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। আয়ত একক ভেক্টর দিয়েও করা যাবে। তুমি আই জে কে দিয়ে যদি কনভার্ট করে নাও তাহলেও হবে। ডাব্লিউটা দিলা মাইনাস ডাব্লিউ জে, তারপরে এই দিক বরাবর যে টান বলটা সেটাকে তুমি আই জেতে কনভার্ট করে তারপরে নেট ফোর্স সমান সমান 0 ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো, আশা করি এটা বুঝছো। এটা কি বুঝছো? ক্লিয়ার আছে সবার? ক্লিয়ার আছে সবার? দেখো, ঠিক আছে, ঠিক আছে। না না, এম বের করলেও তো 1.53 হয় না, এম বের করলেও তো ওই যে দেখলাম 3 পয়েন্ট সামথিং হয়, 3 পয়েন্ট সামথিং হয়। হ্যাঁ হ্যাঁ, লামির উপপাদ্য দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই, একটা দিয়ে করলেই হবে, অনেকগুলো মেথড আছে, একটা দিয়ে করলেই হবে ভাইয়া। ঠিক আছে, ওকে। সো দেখো কি বললো এখানে, যে আমাদের এই দিক বরাবর একটা টান বল কাজ করছিল, নিচের দিকে একটা ওজন বল কাজ করছে, আর ডান দিকে আমরা একটা 30 নিউটনের বল দিয়ে রাখছি। তাহলে এই টান বলকে আমরা দুইটা উপাংশে ভাগ যদি করি তাহলে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর দুইটা উপাংশ আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে টি সাইন 45 হচ্ছে 30 নিউটনের সমান, কারণ এক্স অক্ষ বরাবর আর কোনো বল কাজ করবে না, তাহলে নেট ফোর্স শূন্য হয়ে যাবে। আর ওয়াই অক্ষ বরাবর দেখো টি কস 45 আর নিচের দিকে আছে এমজি। তাহলে এই দুইটা বলও পরস্পর সমান, কারণ যদি আমাদের পুরো বস্তুটা স্থির থাকে তাহলে ওয়াই অক্ষ বরাবরও তার উপরে নেট কোনো ফোর্স নাই, কাটাকাটি করে শূন্য, আর এক্স অক্ষ বরাবর তার উপরেও কোনো বল নাই, কাটাকাটি করে শূন্য। তাহলে এখান থেকে টি সাইন 40 সমান এই যে টি সাইন 45, এই যে টি সাইন 45 অবশ্যই 30 নিউটনের সমান, আর টি কস 45 এই যে টি কস 45 এটা হচ্ছে এমজি এর সমান। তাহলে এই তো এখান থেকে আমরা 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করে tan পেলাম, তাহলে ডাব্লিউ সমান সমান 30 নিউটন, শেষ। ঠিক আছে, ডান। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার ম্যাথ। একটা কাজ করি, 9 নাম্বার ম্যাথটা চলো হোমওয়ার্ক দিয়ে দিই, কিছু তো তোমরা নিজেরা করো। 9 নাম্বার ম্যাথটা এটা হোমওয়ার্ক দিই, নেক্সট ক্লাসে আমি করাই দিব না, কিন্তু যেহেতু এই টাইপের একটা ম্যাথ করলাম এটা আমি বলবো যে তোমরা নিজে থেকে একটু চেষ্টা করিও। এখানে এটা হলো T1, এদিক বরাবর বলটা হচ্ছে T1 আর এদিক বরাবর বলটা হচ্ছে T2। সো আমাদেরকে বললো এই 2 কেজি ভরের বস্তুটা স্থির আছে, বস্তুটা সাম্যাবস্থায় আছে, বুঝছো? এই বস্তুটা সাম্যাবস্থায় আছে, বস্তুটা স্থির আছে। তাহলে আমাদের এদিকে যদি T1 কত 10 নিউটন দেওয়া আছে, T1 10 নিউটন কত ডিগ্রি কোণে কাজ করছে? আনুভূমিকের সাথে 37.5 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে T2 এর মান কত এবং দিক কত দুইটাই বের করা লাগবে।
ঠিক আছে, T2 এর মান কত, দিক কত, দুইটাই বের করতে হবে। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, একটু চিন্তা করবা, এটা অবশ্যই নিচে করে দিব। ঠিক আছে, ডান। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। এটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার কি বলছে দেখো, বস্তুটা সাম্যাবস্থায় থাকলে ও এ এবং ও বি এই দুইটা দড়িতে টান বল কত হবে নির্ণয় করো। দুইটা দড়িতে টান বল কত হবে, ও এ এবং ও বি দুইটা দড়িতে টান বল কত হবে বের করতে বলছে। তাহলে দেখো এটা করে দেই, আগেরটাও সহজ। দেখো টান বল সবসময় কোন দিকে কাজ করে আমাকে বলো। এটা হলো বস্তু আর এটা হচ্ছে দড়ি, সবসময় টান বল কাজ করবে বস্তুর থেকে দড়ির দিকে, সবসময় বস্তু থেকে বাইরের দিকে টান বল কাজ করবে। তাহলে এইটাকে আমি বললাম টি ও বি, আর এই দিকে যে টান বলটা কাজ করছে এটাকে আমি বললাম টি ও এ। কথা পরিষ্কার, বুঝছো কিনা? টান বল সবসময় কোন দিকে কাজ করে, একটা বস্তুকে তুমি যখন একটা দড়ি দিয়ে ধরে টানো তখন এই দড়িটা সাথে বস্তুটা, এই দড়িটা বস্তুটাকে কোন দিকে টানে, বস্তুটাকে এই দিক বরাবর টান দেয় না? তুমি যখন বস্তুটাকে একটা দড়ি দিয়ে বেঁধে টানতে থাকো তখন এই বস্তুর উপর কোন দিকে বল কাজ করে, দড়ির দিকে কাজ করে না? সো সবসময় বস্তুর সাথে দড়ির যে কন্ট্যাক্ট পয়েন্ট এখান থেকে দড়ির দিকে সবসময় টান বলটা কাজ করবে। ঠিক আছে, বুঝছি। তাহলে এখানেও দেখো কন্ট্যাক্ট পয়েন্ট থেকে টান বল এইদিকে, কন্ট্যাক্ট পয়েন্ট থেকে টান বল এইদিকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সবগুলোকে আমরা দুইটা উপাংশে ভাগ করে ফেলি। এইদিকে একটা উপাংশে ভাগ করি, এইদিকে একটা উপাংশে ভাগ করি। সো ভাইয়া খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমাদের এটা যদি 60 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটাও কত হবে, 60 ডিগ্রি হবে না? এটা যদি 60 ডিগ্রি হয় এটাকে আমরা লিখতে পারি টি ও বি cos 60, এবং এটাকে আমরা লিখতে পারি টি ও বি sin 60, sin 60। যখন তুমি দুইটা উপাংশে ভাগ করে ফেললা তখন কিন্তু এইটা আর নাই, এটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেললা। এটা বুঝছো তো কেন 60 ডিগ্রি? কারণ একান্তর কোণ বলে, সিম্পল, একান্তর কোণ বলে। তাহলে টি এর এদিকে একটা উপাংশ cos, এদিকে একটা উপাংশ sin। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি লিখতে পারি, নিচের দিকে বস্তুর উপর একটা 10√3 নিউটন বল কাজ করছে। তাহলে আমরা এখান থেকে ব্যালেন্স ইকুয়েশন লিখতে পারি টি ও বি cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে টি ও এ, এবং উপরের দিকে যে টি ও বি sin 60 ডিগ্রি এইটা সমান সমান হচ্ছে 10√3। আমাদের বের করতে বলছে দুইটা দড়িতে টান বল কত বের করতে। তাহলে টান বল যদি বের করতে চাও একটা কাজ করো, প্রথমে আগে এই দুইটা একটাকে আরেকটা দিয়ে ভাগ দাও। ধরো 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে যদি ভাগ দাও তাহলে কত হবে, 2 নাম্বার ইকুয়েশন টি ও বি একবারে লিখে ফেলতে চাচ্ছিলাম, দরকার নাই, থাক, টি ও বি sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 নাম্বারের ওই পাশে কত আছে টি ও বি cos 60 ডিগ্রি সমান সমান এটা হচ্ছে 10√3 আর এটা হচ্ছে টি ও এ। তাহলে বলো তো টি ও বি কাটাকাটি হয়ে এখানে থাকছে tan 60 ডিগ্রি সমান সমান 10√3 টি ও এ। তাহলে বলো তো টি ও এর মান কত, টি ও এ এটার মান কত হবে বলো তো, 10√3 ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি। tan 60 এর মান √3, তাহলে শুধুমাত্র 10 নিউটন থাকবে, কিন্তু শুধুমাত্র 10 নিউটন থাকবে। এটা গেল টি ও এ। এবার আমরা বের করতে চাই টি ও বি কত। তাহলে 1 নাম্বার থেকে পাই, 1 নাম্বার থেকে পাই টি ও বি cos 60 মানে হচ্ছে হাফ সমান সমান টি ও এ মানে হচ্ছে 10। তাহলে টি ও বি সমান সমান হচ্ছে 20 নিউটন। ব্যাস, দুইটা উত্তর হয়ে গেল। এইটা একটা টি ও বি যেটা এটা হলো 20 নিউটন, টি ও এ যেটা এটা হচ্ছে 10 নিউটন, দুইটাই বের হয়ে গেল। বলো বুঝতে পারছো? অঙ্কটা কি কঠিন বলো তো? অঙ্কটা কি কঠিন? হ্যাঁ হ্যাঁ, ওবি বাঁকা আছে থাকুক, এই দিক বরাবর যে টি ও বি এর মান এটাই তো আমাদের বের করতে হবে। সো আমরা কিন্তু দেখো ফাইনালি টি ও বি কত এটাই বের করছি, অর্থাৎ এই 20 নিউটনের একটা উপাংশ 10 হয়ে এই 10কে কেটে দিছে, আর আরেকটা উপাংশ সেটা এই 10√3 কে ধরে রাখছে, এটাই আর কি, সিম্পল, ডান। ভাইয়া 10√3 কে ওজন হিসেবে নেওয়া যায় না? ওজন হিসেবেই তো নিছি, এই যে 10√3 নিউটন যেটা এটাই তো আমাদের ওজন হিসেবে নিছি। দেখো আবার দেখো
টি ও বি যেটা ছিল এটাকে দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হলো এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ওয়াই অক্ষ বরাবর উপাংশ উপরেরটা আর নিচেরটা পরস্পর সমান, তাহলে এখানে 10√3 এবং টি ও বি সাইন 60 পরস্পর সমান, কারণ বস্তু স্থির আছে ভাই, বস্তু স্থির আছে। এবং এক্স অক্ষ বরাবর দুইটা বল কিন্তু পরস্পর সমান, তাহলে এখানে টি ও এ আর টি ও বি কস থিটা পরস্পর সমান। এই যে টি ও বি কস থিটা কস 60 আর টি ও এ এই দুইটা পরস্পর সমান। এরপরে আমি দুইটাকে ভাগ দিলাম যাতে টি ও বি না থাকে, টি ও এর মান বের করে ফেললাম, তারপর টি বি এর মান বের করে ফেললাম, ডান ডান। ঠিক আছে, চলো পরের প্রবলেম দেখি কি আছে। খুব সুন্দর একটা প্রবলেম, 11 নাম্বার প্রবলেম। 11 নাম্বার প্রবলেম, দেখো কি বলছে। এখানে বলল এম এ সমান সমান 1 কেজি এবং এম বি সমান সমান 2 কেজি। এম এ এর মান 1 কেজি, এম বি এর মান 2 কেজি। এখানে 1 কেজি ভরের বস্তু, এটা 2 কেজি ভরের বস্তু। একজন লোক 6 নিউটন বলে এ বস্তুকে বল দিলে বস্তুগুলোর ত্বরণ এবং প্রতিক্রিয়া বল কত নির্ণয় করো। খেয়াল করো, খুব সুন্দর একটা প্রশ্ন। 6 নিউটন বলে এই দিক বরাবর ফোর্স দেওয়া হচ্ছে। তাহলে এখন বলো তো পুরো মেকানিজমটা কি হবে যখন আমরা এই এ বস্তুটার উপরে 6 নিউটনের একটা বল প্রয়োগ করব, তখন ভাইয়া বলো তো আমাদের এই বি বস্তুটার উপরে কি একটা বল প্রযুক্ত হবে না? এই বি বস্তুটার উপরে কি একটা বল প্রযুক্ত হবে না? এবং একটা প্রতিক্রিয়া বল কিন্তু এর উপরে কাজ করবে। আমরা একটা কাজ করি, এটাকে আমরা রিঅ্যাকশন ফোর্স, তো এটাকে আর দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এইদিকে একটা আর বল কাজ করবে এবং এদিকে একটা আর বল কাজ করবে। ভাই এই দুইটা বল কিসের মধ্যে কোত্থেকে আসলো? তুমি দেখো, যখন মনে করো একটা মোবাইলকে তুমি একটা ক্যালকুলেটর দিয়ে ধাক্কা দিবা, যখন তুমি হচ্ছে ধরো দুইটা বস্তুকে পাশাপাশি ধাক্কা দিবা, একটা তলের উপর রেখে একটা বস্তুকে আরেকটা দিয়ে ধাক্কা দিলা, তখন কি হচ্ছে? তখন কিন্তু এই বস্তুটা এই বস্তুটাকে একটা ধাক্কা দিচ্ছে। যেমন ধরো যদি তুমি এটাকে একটু আলাদাভাবে চিন্তা করতে পারো, ধরো এইখানে আমাদের একটা ব্লক রাখা আছে, এর সাথে দড়ি দিয়ে যুক্ত, এখানে আরেকটা ব্লক রাখা আছে। সো আমরা যদি এই দিকে একটা টান দেই, তাহলে বলো তো এই ব্লকটা এই দড়ির সাহায্যে এই বস্তুটাকেও একটা ধাক্কা দিবে না? সো ওই রকমই যে আমরা যখন পাশাপাশি দুইটা ব্লক এরকমভাবে একটার সাথে আরেকটা যুক্ত করা আছে, আমরা যখন এটাকে ডান দিক বরাবর একটা ধাক্কা দিলাম, তখন কিন্তু এই ব্লকটা এই পাশেরটাকে একটা ধাক্কা দিবে। আবার প্রতিক্রিয়া বল স্বরূপ এই বড় বস্তুটা কি করবে? ছোট বস্তুটাকে একটা ধাক্কা দিবে। এই তিনটা বল সম্পর্কে বুঝছো কিনা আগে বলো। এই তিনটা বল যে কাজ করবে এটা কি বুঝছো কিনা আগে বলো। বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে ভাইয়া দেখো, আমাদের এখানে বলছে এইটার ভর হলো 1 কেজি, এম এ যেটা সেইটা সমান সমান হচ্ছে 1 কেজি, এবং এম বি যেটা সেইটার ভর হচ্ছে গিয়ে 2 কেজি, সেইটার ভর হচ্ছে গিয়ে 2 কেজি। তোমাদের কাছে কি মনে হচ্ছে যে ভাইয়া আপনি যদি ওকে 6 নিউটন দেন, এই এ বস্তুটাও তো বি বস্তুটাকে 6 নিউটন বলই দিবে? তোমাদের কারো কাছে কি এরকম কনফিউশন লাগছে কিনা? দেখো, যদি দুইটার উপরে 6 নিউটন কাজ করতো, এটা রাফ দেখাচ্ছি, লেখা দরকার নাই। এ বস্তুর বলতো তাহলে ত্বরণ কত হতো, বা বি বস্তুর ত্বরণ কত হতো? যদি এরকম হয় যে ভাইয়া আপনি এই এ বস্তুকে 6 নিউটন বল দিছেন, এ বস্তুটাও বি বস্তুটাকে 6 নিউটন বলই দিবে, তাহলে বলতো প্রতিক্রিয়া বল কি 6 হবে না? তাহলে প্রতিক্রিয়া বল যদি 6 হয়, এই বস্তুটার উপরে তুমি দিচ্ছ 6 আর বি বস্তু প্রতিক্রিয়া স্বরূপ দিচ্ছে 6, তাহলে তো এ বস্তুর কখনো নড়ারই কথা না। কথাটা কি বুঝছো? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এইটা। দেখো বুঝেছো কিনা দেখো কি বললাম। তোমার কাছে যদি মনে হয় ভাইয়া আপনি তো এ বস্তুকে 6 নিউটন বলে ধাক্কা দিচ্ছেন, তাহলে এ বস্তুটাও না বি বস্তুটাকে 6 নিউটন বলেই ধাক্কা দিবে। তাই যদি হয় তাহলে বি বস্তুটাও প্রতিক্রিয়া স্বরূপ এ বস্তুটাকে কি 6 নিউটন বলে ধাক্কা দিবে। তাহলে এই এ ব্লকটা এইদিকে 6 নিউটন, এইদিকে 6 নিউটন, তাহলে নেট ফোর্স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে নেট ফোর্স 0 হয়ে গেলে এই এ বস্তু কখনো নড়তে পারবে না। সো তার মানে এ বস্তুটা কিন্তু বি বস্তুটাকে কখনোই 6 নিউটনের সমান বল দিচ্ছে না। বলতো তার চেয়ে বেশি দিচ্ছে না কম দিচ্ছে?
বলো তো তার থেকে কি বেশি দিচ্ছে নাকি কম দিচ্ছে? কম দিচ্ছে। ঠিক আছে, ও যদি এখানে 6 নিউটন দেয়, এই বিটা কিন্তু তার চেয়ে কম বল ও প্রোভাইড করছে। ঠিক আছে, তা না হলে তো কখনো নড়তোই না। এখন এটার একটা খুব আগে একটু কঠিনভাবে করব, তারপর একটু সহজভাবে করব। দেখো, প্রথমে আসো এ বস্তুর জন্য। বলো তো এ বস্তু আর বি বস্তু দুইটা ত্বরণ কি একই হবে না আলাদা হবে? যখন তুমি একটা বস্তুকে এভাবে করে ঠেলবা, তখন দুইটা বস্তু কি একই সাথে সামনের দিকে আগাবে না? তাহলে দুইটার ত্বরণ কি আলাদা আলাদা হবে নাকি একই হবে? সেম ত্বরণ হবে। তাহলে দেখো, এ বস্তুর উপরে যখন তুমি নেট ফোর্স হিসাব করবা, সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ, তুমি দেখো এ বস্তুর উপরে কি কি বল কাজ করছে। একটা কাজ করবে 6 এবং আরেকটা কাজ করবে আর। সমান সমান কিন্তু আমাদের এই এ ভরের বস্তুটার ভর কত? 1 কেজি ইনটু সেটা একটা এক্সেলারেশন পাবে। এটা কি বুঝতে পারছো কি লিখছি? এ বস্তুর উপরে কি কি বল কাজ করছে? একটা 6 নিউটন ডান দিকে আর একটা আর হচ্ছে বাম দিকে। 6 মাইনাস আর সমান সমান হচ্ছে এই এ বস্তুর ভর হলো 1 কেজি ইনটু এক্সেলারেশন। তাহলে আমাদের এটা একটা ইকুয়েশন গেল। এবার আসো বি বস্তুর জন্য আমরা যদি লিখি, বি বস্তুর জন্য আমরা যদি সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম বি এ লিখি, এটা হচ্ছে এম এ এ, এটা এ এর ভর ইনটু এ। এখন বলো তো এই বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? এই বি বস্তুর উপরে কয়টা বল কাজ করছে বলো তো? এই বি বস্তুটার উপরে কয়টা বল কাজ করছে? দুইটা? একটা বল তো। এই বি বস্তু কি শুধুমাত্র এই পিঙ্ক কালারের যে বলটা এটাই শুধুমাত্র পাচ্ছে? প্রতিক্রিয়া বলটা তো কাজ করছে কার উপরে? এর উপরে কাজ করছে। বি এর উপরে কিন্তু শুধুমাত্র একটা ফোর্সই কাজ করছে। ঠিক আছে, এগুলো খুবই খুবই কনসেপচুয়াল প্রবলেম কিন্তু। দেখো, সো আমাদের এখানে একটা বলই কাজ করছে, তাহলে এফ এর মান হলো আর সমান সমান এম বি এর মান হচ্ছে 2 এবং এক্সেলারেশন হলো এ। এটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন ছিল, এইটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সো দেখো 1 নাম্বার ইকুয়েশন ছিল এইটা আর 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে এইটা। বলতো এই দুইটা সমীকরণকে যদি আমরা এখন যোগ করি, এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? যোগ করে কি পাবো? আর আর কাটাকাটি হয়ে গেলে পাশে পাবো 6 সমান সমান 2 প্লাস 1a। তাহলে এর মান হচ্ছে 6/3 সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দুইটা বস্তু এখন একই ত্বরণে কিন্তু সামনের দিকে আগাতে থাকবে। একটা মজার জিনিস খেয়াল করছো? আমরা যখন এই লাইনটা লিখলাম, এই লাইনটা লিখলাম, তুমি যদি অঙ্কটা খুব শর্টে করতে চাও তাহলে এই লাইনটা থেকেই অঙ্কের রেজাল্ট বের হয়ে আসে। তুমি এভাবে ধরে নাও যে আমাদের পুরা বস্তুটা একটা বস্তার মধ্যে আমরা রাখছি, যতগুলা বস্তু আছে আলাদা আলাদা, এই সবগুলা বস্তুকে আমরা একটা বস্তার মধ্যে ভরে ফেলছি। তাহলে দুইটা বস্তু কয়টা বস্তু হয়ে গেছে? এখন একটা বস্তু হয়ে গেছে। একটা বস্তুর উপরে তুমি যদি এখন 6 নিউটন বল প্রয়োগ করো তাহলে তার ত্বরণ কত হবে? 6কে ভর দিয়ে ভাগ দিবা। তাহলে 6কে টোটাল ভর কত? এখন বস্তার মধ্যে কত ভর আছে? 2 আর 1 যোগ করে 3 কেজি ভর। তাহলে 6কে যদি 3 কেজি দিয়ে ভাগ দাও তাহলে যে এটা পাবা সেটাই কিন্তু পুরা সিস্টেমটার এজ এ হোল ত্বরণটা। তাহলে তোমার কিন্তু আলাদা আলাদা করে করার দরকার ছিল না। তুমি যদি একটু দূর থেকে অবজার্ভ করো যে আমাদের এই পুরো দুইটা বস্তু একসাথে সংযুক্ত, তো এটা তো পুরো একটা সিস্টেম। এর উপরে বাইরে থেকে একটা 6 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে 6 নিউটন বল 2 + 1 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হলে তার ত্বরণ কত? 6 ডিভাইডেড বাই 3 সমান সমান a, বের হয়ে গেল। এভাবে ভেঙে ভেঙে করা দরকার। কেন দরকার? যদি তোমাকে বলে এই প্রতিক্রিয়া বলের মান কত বের করো, আমাদের বলছে না বস্তুগুলোর ত্বরণ কত বের করো, ত্বরণ আমরা বের করে ফেলছি, এবং প্রতিক্রিয়া বল কত নির্ণয় করো। তাহলে যদি আমরা এই প্রতিক্রিয়া বল আর বের করতে চাই তাহলে আর এর মান কত হবে দেখো তো। আর এর মানটা বের করার জন্য আমাদের কিন্তু এই 2 নাম্বার সমীকরণ বা 1 নাম্বার সমীকরণ থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। সো 2 থেকে পাই দেখো আর সমান সমান 2 ইন্টু এ ছিল, 2 ইন্টু 2, তার মানে আর এর মান হচ্ছে 4 নিউটন। ঠিক আছে, তাহলে আর এর মান হচ্ছে গিয়ে 4 নিউটন। তাহলে এই বস্তুর উপরে 4 নিউটন বল কাজ করছে। 2 কেজি ওর ভর, 4/2 কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই বস্তুর ভর 1 কেজি, এইদিকে 6 আর এইদিকে 4, তার মানে 2 নিউটন বল কাজ করছে। 2/1 কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সব কিছুই কিন্তু এখান থেকে মিলে গেল। ঠিক আছে, ঠিক আছে। ফ্রিকশন ফোর্স পরে আলাপ, ফ্রিকশন ফোর্স এখন চিন্তা করো না, জাস্ট সহজটাকে দেখো, তারপর আস্তে আস্তে আমরা আগাবো। আগে সিম্পল কেসটা দেখো।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো প্রতিক্রিয়া বল কিভাবে আমরা বের করলাম। এবার আসো আমরা এবার একটু ফাস্ট চিন্তা করব। অঙ্কটা দেখে আমরা একটু ফাস্ট চিন্তা করবো, এটা তো ভেঙে ভেঙে চুরে করলাম আমরা। সো এবার আসো আমরা একটু ফাস্ট চিন্তা করতে পারি কি না। রিভাইজ, আরেকবার রিভাইজ। দেখো এখানে বলে দিছে 6 নিউটন বল বস্তুর উপর কাজ করছে, তার মানে পুরা সিস্টেমের উপর যদি 6 নিউটন বল কাজ করে, F ইজ ইকুয়ালস টু ma, বল হচ্ছে 6, ভর হচ্ছে 2 + 1, তাহলে পুরা সিস্টেমের ত্বরণ কত বের করে ফেললাম। পুরা সিস্টেমের ত্বরণ হচ্ছে 6/3 = 2 মিটার/সেকেন্ড²। এটা হলো সিস্টেমের ত্বরণ। এখন ভাইয়া বলো, আমাদেরকে বলছে প্রতিক্রিয়া বল বের করতে, বলো তো বি এর উপরে কি একটা মাত্র প্রতিক্রিয়া বল কাজ করছে, সেটা হলো আর। তাহলে বলো তো এই 2 কেজি ভরের বস্তুকে তুমি যদি 2 মিটার/সেকেন্ড² ত্বরণ দিতে চাও তাহলে কত বল প্রয়োগ করা লাগবে? 2 × 4। 2 কেজি ভরের বস্তু তুমি যদি 2 মিটার/সেকেন্ড² ত্বরণ দিতে চাও তাহলে এই পার্টিকুলার বডিটার উপরে কত বল দেওয়া লাগবে? এফ বি যেটা বা আর যেটা সেটা সমান সমান হচ্ছে ভর ইনটু এক্সেলারেশন সমান সমান কত? 4 নিউটন। দেখো বুঝতে পারছো? সে একবারে 2 লাইনে কিন্তু হয়ে গেল। বুঝছো? সিম্পল। ম্যাথ কয়টা বাকি? ম্যাথ আসলে শেষ নেই, আমার স্লাইডে প্রচুর ম্যাথ আছে। সো আমরা দেখি, যতক্ষণ ভাল লাগে ততক্ষণ করি। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরেরটা দেখে ফেলি। এইটাও খুব সুন্দর একটা প্রবলেম, এবং এরকম প্রবলেমটা ঢাকা ভার্সিটিতে একদম হুবহু এরকম প্রশ্ন আসছিল। ঠিক আছে, ঠিক আছে। রিঅ্যাকশন ফোর্সের জন্য মাইনাস দিবা না? কেন মাইনাস দিবা? যখন এর জন্য হিসাব করবা, এ বস্তুর উপরে যে বলটা কাজ করছে সেটা তো 6 এর বিপরীত, তখন তুমি একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস দিলা। কিন্তু বি এর উপরে তো একটা বলই কাজ করছে, সেটা হলো আর, একই দিকে কাজ করছে। সো এই জন্য এটার উপরে কোনো মাইনাস টাইনাস লাগবে না, এর উপর তো একটা বলই কাজ করতেছে। এবার আসো পরের প্রবলেমটা দেখে ফেলি। কি বলছে এখানে? 2 কেজি ভরের 3টা ব্লক এ বি সি হালকা দড়ি দিয়ে নিচের ছবির মতন যুক্ত। এ বি সি 3টা দড়ির সাহায্যে হালকা দড়ির সাহায্যে ছবির মতন যুক্ত। এ ব্লকটিকে এফ বলে টানা হচ্ছে। এ এবং বি ব্লকের সাথে সংযুক্ত তারের টান বল 8 নিউটন। এফ সমান সমান কত? বি এবং সি তারের সাথে সংযুক্ত টান বল করে ব্লকগুলোর ত্বরণ কত? আচ্ছা এখানে না একটু ছোট্ট কারেকশন আছে, আমরা এখানে ছবিতে দেখাইছি সি বস্তুর সাথে, তো এটা সি দিয়ে দিই, অসুবিধা নেই। এটা হচ্ছে সি বস্তুটাকে টানা হচ্ছে মনে করো। এটা লাস্ট অঙ্ক আজকে, যাও। সি ব্লকটিকে এফ বলে টানা হচ্ছে। এ এবং বি ব্লকের সাথে সংযুক্ত তারের টান বল কত, এবং বি এবং সি তারের সাথে সংযুক্ত তারের টান বল কত? ঠিক আছে, ঠিক আছে। শোনো আমি আবারও বলি, এখানে তোমার মনে যত টাইপের প্রশ্ন আসে এগুলা কিন্তু আমি বারবার বলতেছি খাতার একপাশে লিখে রাখো। ক্লাসের পরে যখন আমি জিজ্ঞেস করবো কী প্রশ্ন আছে সেগুলো তখন কমেন্টে একটু জানাও। সো প্রশ্ন থাকাটা কোনো দোষের কিছু না, কখনো এরকম মানে নিজেকে আন্ডার এস্টিমেট করো না যে ভাই এই প্রশ্ন মাথায় আসতেছে অন্যরা কি ভাববে। যে যা ভাবে ভাবুক, তুমি এখানে কি করতে আসছো? পড়াশোনা শিখতে আসছো, জানতে আসছো। সো তুমি জানবা না পারবা না এটাই স্বাভাবিক। সো অন্যরা তোমার প্রশ্নে কি মনে করবে, হাসাহাসি করবে, ফালতু বলবে, বলে বলুক গা। সো ওগুলা নিয়ে মন খারাপ করবা না। তোমার মনে যা প্রশ্ন আছে, যা যা মাথায় আসে, কোনো প্রশ্নই সিলি প্রশ্ন না। যা প্রশ্ন মাথায় আসবে সেগুলো ওই যে যখন কমেন্ট করতে বলবো ক্লাসের পরে বোঝ দিয়ে ওই সময় কমেন্ট করো। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি অ্যাড্রেস করি। সো যত কনফিউশন থাকুক ওগুলা করে ফেলবা। ঠিক আছে, দেখো 2 কেজি ভরের 3টা ব্লক 2 কেজি ভরের 3টা ব্লক, এর ভর হচ্ছে 2 কেজি, এর ভর 2 কেজি, এর ভর 2 কেজি। আমাদের বললো সি ব্লকটিকে এফ বলে টানা হচ্ছে, তাহলে এফ বলের মান কত? দেখো ও না, আমাদের বলছে এ এবং বি ব্লকের সাথে সংযুক্ত তারের টান বল হচ্ছে 8 নিউটন। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো এ এবং বিটা যে তারের সাথে যুক্ত, এই তারের টান বল হচ্ছে 8 নিউটন। কথা বুঝছো? তাহলে এই যে টান বল, বলো এর উপরে টান বল কোন দিকে কাজ করবে? এর উপরে টান বল কোন দিকে কাজ করবে, ডানে না বামে? কমন সেন্স। এর উপরে টান বল কোন দিকে কাজ করবে? একটা দড়ি দিয়ে যদি এদিকে টানো, তাহলে এই বস্তুর উপরে টান বল কোন দিকে কাজ করবে? ডান দিকে কাজ করবে। তাহলে এর উপরে ডান দিকে 8 নিউটন বল কাজ করছে। তাহলে বি এর উপরেও বলো তো কত নিউটন বল কাজ করছে? 8 নিউটন বল কাজ করছে উল্টা দিকে। বি এর উপরেও উল্টা দিকে 8 নিউটন বল কাজ করছে। কোনো কনফিউশন আছে বলো? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া তো। সো যদি
বি বস্তুটা এ বস্তুটাকে 8 নিউটন বলে টানে, তাহলে এ বস্তুটাও বি বস্তুটাকে 8 নিউটন বলে টানবে। এখন বলো এ বস্তুর উপরে কয়টা বল কাজ করছে, জানাও তো এই বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? যেগুলা অ্যান্সার পাবা না বা পাচ্ছ না সেগুলো আমাকে আরেকটু মেনশন দিও কাইন্ডলি, কারণ দেখা যায় তুমি 3 দিন পরে যদি কমেন্ট করো ওইগুলো দেখা হয় না, সো টাটকা টাটকা কমেন্ট করো আর কি। একটা বল কাজ করছে এর উপরে, এই এর উপরে আনুভূমিক বরাবর একটা বল কাজ করছে, সেটা হলো এই 8 নিউটন। সেটা হলো কোনটা? এই 8 নিউটন। এই এই দড়িটা এর সাথে যুক্ত, তাহলে দড়িটা বস্তুটাকে যে বল দিচ্ছে সেই বলটাই কিন্তু এর উপরে কাজ করছে। তাহলে দেখো এই এর ভর ছিল কত? প্রত্যেকটা ভর ছিল 2 কেজি করে, প্রত্যেকটার ভর ছিল 2 কেজি করে। তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো এই বস্তুর ত্বরণ কত। তাহলে দেখো এ বস্তুর যে ত্বরণ, এ বস্তুর যে ত্বরণ, এই ত্বরণ সমান সমান টান বল সমান সমান দেখো এম অফ এ ইন্টু এ। টান বল কত কাজ করছে বলছে? 8 নিউটন। ভর কত বলছে? 2 কেজি ইন্টু এক্সেলারেশন। তাহলে এ বস্তুর এক্সেলারেশন কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই এ বস্তুর এক্সেলারেশন হচ্ছে 4। এখন ভাই আমার একটা কথা বলো, যখন তুমি দড়ি ধরে টানছো তখন বলো তো প্রত্যেকটা বস্তুর যেই ত্বরণ সেটা কি আলাদা আলাদা হবে নাকি একই হবে? তুমি দড়ি ধরে 3টা বস্তুকে একসাথে টানছো, তাহলে 3টা বস্তুর ত্বরণ যদি আলাদা আলাদা হয় তাহলে তো দড়ি ছিঁড়ে যাবে। 3টা বস্তুর ত্বরণ একই রকম হবে, তার মানে পুরো সিস্টেমের ত্বরণই 4। পুরো সিস্টেমের ত্বরণ, পুরো সিস্টেমের ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা বুঝছো কিনা? পুরো সিস্টেমের ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তাহলে বলো তো ভাইয়া এফ এর মান কত হবে? এই দিক দিয়ে আমরা যে এফ পরিমাণ বলটা প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এই এফ এর মানটা কত হবে? দেখো আমরা একটু আগে হিসাব করছি না, এই পুরাটাকে তুমি যদি একটা বস্তার মধ্যে চিন্তা করো, বস্তার মতন চিন্তা করো, পুরো একটা সিস্টেম হিসেবে যদি চিন্তা করো, তাহলে সমগ্র ভর কত? 2 প্লাস 2 প্লাস 2, এবং এই সমগ্র ভরের ত্বরণ কত হচ্ছে? 4। তাহলে আমাদের কত হয়? 6 ইন্টু 4 সমান সমান 24 নিউটন। তাহলে ভাইয়া এফ এর মান কত হচ্ছে? এফ এর মান কত হচ্ছে? এফ এর মান হচ্ছে 24 নিউটন। এফ এর মান হচ্ছে 24 নিউটন। এখন তোমাদেরকে আমি কিছু সময় দিব, তোমরা আমাকে বের করে দিবা এফ এর মান যদি হয় 24 নিউটন, তাহলে এইখানে টান বল কত? আমাদের এখানকার টান বল বের করতে বলছে, বি ও সি তারের সাথে সংযুক্ত তারে টান বল কত। তো তাহলে এইখানে টান বল কত বলো তো? এই সি এর উপর এখানে টান বল কোন দিকে কাজ করবে, ডানে না বামে বলো তো? এই যে মাঝখানের দড়িটা আছে, মাঝখানের দড়িটা সি বস্তুটাকে কোন দিকে টান দিবে? ডান দিকে টান দিবে না বাম দিকে টান দিবে বলো তো? এই 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 দড়িটা, এই মাঝখানের দড়িটা, মাঝখানের দড়িটা সি কে কোন দিকে টান দিবে? এই জন্যই বলছিলাম যে টান বল সব সময় বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট সবসময় বস্তু থেকে বাইরের দিকে টান বল কাজ করবে। অর্থাৎ এই দড়িটা সি বস্তুটাকে বাম দিকে টানবে, আর এই দড়িটা বি বস্তুটাকে ডান দিকে টানবে। তাহলে মনে করো এখানে টান বল আমি বললাম এটা হচ্ছে টি প্রাইম, সাপোজ এটাকে আমি বললাম কি টি প্রাইম। তাহলে এখন বলো তো আমাদের সি বস্তুর জন্য কি লেখা যায়? বলো সি বস্তুর উপর কয়টা বল কাজ করছে? সি বস্তুর উপর কয়টা বল কাজ করছে বলো তো? সি বস্তুটার উপরে কয়টা বল কাজ করছে? একটা হলো এফ আর একটা হলো টি প্রাইম। তাহলে এফ তো অবশ্যই বড়, এফ মাইনাস টি প্রাইম সমান সমান এম অফ সি ইন্টু এক্সেলারেশন। এফ এর মান 24, টি প্রাইমের মান আমরা জানি না, এম সি এর মান 2, এ এর মান হচ্ছে 4। তাহলে এখান থেকে টি প্রাইম সমান সমান আসে 24 মাইনাস 8 সমান সমান 16 নিউটন। তাহলে এই টি প্রাইমের মান হচ্ছে কত? 16 নিউটন। একইভাবে তাহলে এর উপরেও টান বল কত কাজ করছে? 16 নিউটন বল কাজ করছে, 16 নিউটন বল কাজ করছে। সো তুমি দেখো আমাদের বি এর উপরে বলো তো নেট ফোর্স কত?
বি বস্তুর উপরে নেট বল কত? একটা টান বল ডান দিকে 16 আর একটা টান বল বাম দিকে 8। তাহলে নেট বল হচ্ছে 16 মাইনাস 8 সমান সমান ভর হচ্ছে 2 ইন্টু এ। দেখো তো এক্সেলারেশন কত হয়? এ সমান সমান 16 মাইনাস 8 মানে 8 বাই 2 সমান সমান 4। ঠিক আছে, তাহলে এটাও স্যাটিসফাই করলো। তাহলে বি এর উপর একদিকে 16 একদিকে 8, এর উপর একদিকে 8 আর এর উপরে একদিকে 24 একদিকে 16। বুঝতে পারছো? ঠিক আছে, এই আর কি কাহিনী। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করলাম, একদম ভেঙে ভেঙে অ্যানালাইসিসটা আমরা এখানে করছি। সো প্রথমে আমাদের এ ভর ছিল, তারপরে বি ভর, তারপরে সি ভর। এ ভর এবং বি ভর আমাদেরকে বলে দিছে এ আর বি এর মধ্যে টান বলটা হচ্ছে 8 নিউটন। যেহেতু এর ভর জানি, আমি ত্বরণটা বের করে ফেললাম, ওই ত্বরণটাই পুরা সিস্টেমের ত্বরণ। তাহলে এখান থেকে আমরা এফ বলের মান বের করে ফেললাম আগে, কারণ সমগ্র বস্তুর ত্বরণ যদি একই হয়, এই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হয়, টোটাল ভর হচ্ছে 6, তাহলে এফ এর মান কত দেওয়া লাগছে? 24। তাহলে ওইখান থেকে তারপর সি বস্তুর উপরে যদি সি বস্তু ত্বরণ হতে হয় 4, তাহলে ডান দিকে 24 বাম দিকে টি প্রাইম, তাহলে এম ইন্টু এক্সেলারেশন করে আমরা এই টান বলের মানটা কত সেটা বের করে ফেললাম। টান বলের মানটা কত এটা বের করে ফেললাম। এখন দেখো এই প্রবলেমটা আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা কিন্তু সবগুলা সেম ভরের, কিন্তু যে টেকনিকটা দেখাইছি এই টেকনিকটা বিষম ভরের জন্যও প্রযোজ্য। অর্থাৎ এটা যদি 6 হয়, এটা যদি 4 হয়, এটা যদি 2 হয়, তাহলেও কিন্তু তুমি এই টেকনিকে আগায় ম্যাথ করতে পারবা। সমান ভরের জন্য কিছু শর্টকাট আছে, সমান ভরের জন্য কিছু শর্টকাটও অ্যাপ্লাই করা যায়। সো সেইটা দেখো, আমরা এবার যদি একটু ভেঙে ভেঙে আসি, সরি আগের বার তো ভেঙে ভেঙে গেছি, এইবার আসো আমরা দেখি তিনটা ভর একই মানের, তাহলে বলো তো এফ এর মান কত হবে? এফ ইজ ইকুয়ালস টু 3m ইন্টু এক্সেলারেশন না? এফ এর মান কত হবে? এই যে বলে আমরা টানলাম, এই যে এফ বলে আমরা টানলাম, তিনটা ভরের মান যেহেতু সমান, তাহলে টোটাল ভর কত? 3m। এফ ইজ ইকুয়ালস টু 3m ইন্টু এক্সেলারেশন। আচ্ছা, তারপরে দেখো আমাদের এইখানে যে বস্তুটা আছে এটার বল হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 8 নিউটন দেওয়া ছিল, 8 নিউটন দেওয়া ছিল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি 8 সমান সমান m ইন্টু এক্সেলারেশন। তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু m এর ভ্যালু কত বের করতে পারলাম। m এর ভ্যালু হচ্ছে 8, কারণ এই বস্তুর উপর যেহেতু 8 নিউটন বল কাজ করছে, এর ভর হচ্ছে m, তাহলে m ইন্টু এক্সেলারেশন করে 8 সমান m ইন্টু a করে আমরা m এর মান কত বের করলাম। তাহলে এখান থেকে দেখো 3 ইন্টু এম এ, সো তাহলে এফ এর মান কিন্তু এখান থেকেও বের হয়ে যায় 24 নিউটন, এখান থেকেও বের হয়ে যায় 24 নিউটন। এবং বি এর যে ভ্যালু, বি এর যে ভ্যালু সেটাও যদি আমরা দেখি, তাহলে দেখো প্রত্যেকটা বস্তুর উপরে যেহেতু প্রত্যেকটার ভর সেম, প্রত্যেকটা বস্তুর যেহেতু ভর সেম, তাই প্রত্যেকটার উপরে নেট ফোর্স কিন্তু একই রকম হবে। এটা কি বুঝতে পারছো? এফ ইজ ইকুয়ালস টু কি এম এ না? এফ ইজ ইকুয়ালস টু এম এ। তোমার প্রত্যেকটা বস্তুর এ সেম, প্রত্যেকটা বস্তুর এম সেম, তাহলে বলো তো প্রত্যেকটা বস্তুর উপরে নেট ফোর্সটাও কি সেম হতে হবে না? নেট ফোর্সটাও কি সেম হতে হবে না? নেট ফোর্সটাও কি সেম হতে হবে না? সো দেখো তো আগের ম্যাথ থেকেও আমরা তাই কিন্তু দেখতেছি, এক পাশে 24 আর এক পাশে 16, নেট ফোর্স কত? 8। সি এর উপরে নেট ফোর্স 8। বি বস্তুর জন্য এক পাশে 16 আর এক পাশে 8, নেট ফোর্স কত? 8। এ বস্তুর জন্য নেট ফোর্স কত? একদিকেই 8 নিউটন বল কাজ করছে, তাহলে এটাও 8। তাহলে দেখো প্রত্যেকটা বস্তুর উপরে কিন্তু সেম 8 নিউটন বলই কাজ করছে, এবং এইটা হওয়াই কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের প্রত্যেকটার ভর সেম এবং প্রত্যেকটার এক্সেলারেশনও কিন্তু সেম। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কিন্তু মুখে মুখে হিসাব করে ফেলতে পারি, যেহেতু আমাদের প্রত্যেকটার এক্সেলারেশন সেম, প্রত্যেকটার ভর সেম, তার মানে এর উপরে নেট 8 নিউটন বল কাজ করা লাগবে
এর উপরেও নেট 8 নিউটন বল কাজ করা লাগবে, এর উপরেও নেট 8 নিউটন বল কাজ করা লাগবে। এটা কি বুঝছো? প্রত্যেকটার ভর সেম, তাহলে প্রত্যেকটার এক্সেলারেশনও সেম, মানে এমনিতে তো এক্সেলারেশন সেমই, আবার প্রত্যেকটার ভর সেম, তাহলে প্রত্যেকটার উপর নেট একই ফোর্স কাজ করা লাগবে। এর উপরে নেট ফোর্স যদি 8 হয়, তাহলে এর উপরেও নেট ফোর্স হতে হবে 8, এর উপরেও নেট ফোর্স হতে হবে 8। এবার আসো কিভাবে আমি অন্য বলগুলো মুখে মুখে বের করি। দেখো এগুলো কিচ্ছু লাগবে না, সব মুখে মুখে বের হয়ে যাবে, সব মুখে মুখে বের হয়ে যাবে। কিভাবে আসলাম প্রথম থেকে দেখো, আমাদের বলে দিছে তিনটা বস্তুর ভর সেম, এম সেম, এম সেম, এম সেম। যখন এদিকে টানবো তখন সবারই কিন্তু এ এ এ তিনজনের এ একই রকম হবে। তার মানে কি এর উপরে যে এফ নেট থাকবে, এর উপরে যে এফ নেট থাকবে আর এর উপরে যে এফ নেট থাকবে, তিনটা পরস্পর সেম হবে। আমরা দেখলাম এ বস্তুর উপরে প্রযুক্ত বল কাজ করছে 8 নিউটন, ওর উপরে যদি নেট বল 8 হয় তাহলে ওর উপরেও নেট বল হতে হবে 8, এর উপরেও নেট বল হতে হবে 8। এইবার মজাটা দেখো, যেহেতু এ বস্তুর উপরে 8 নিউটন বল কাজ করছে, বি বস্তুর উপরে উল্টা দিকে কিন্তু 8 নিউটন বল কাজ করবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে ওকে যদি নেট 8 পেতে হয় তাহলে অবশ্যই এই দিকে কি 16 নিউটন দিতে হবে না? এটা কি বুঝছো? ওকে যদি নেট লব্ধি বল ডান দিকে 8 নিউটন পেতে হয়, ওকে উল্টা দিকে 8-এ ঠেলতেছে, তাহলে ওকে যদি সামনে 8-এ চলতে হয় তাহলে কি 8 আর 8 যোগ করে 16 নিউটনকে সামনের দিকে দিতে হবে। বুঝছো? ওর উপরে 16 কাজ করা মানে ওর উপর প্রতিক্রিয়া বল উল্টা দিকে 16 কাজ করছে। ওকে যদি 8 নিউটন দিতে হয়, নেট বল যদি ওকে 8 নিউটন দিতে হয়, তাহলে এর উপরে কত বল দেওয়া লাগবে? 16 যোগ 8 24 নিউটন দেওয়া লাগবে। বুঝতে পারছো? 16 নিউটন দিয়ে ওকে আগে নিউট্রাল করতে হবে, তারপর আবার এক্সট্রা 8 নিউটন দিতে হবে, তাহলে 16 যোগ 8 24। সুপার ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, তাহলে এভাবে আমরা মুখে মুখেও কিন্তু এই হিসাবগুলো করে ফেলতে পারবো। সো তোমাদেরকে দুইটা মেথডই দেখালাম, একটা হচ্ছে ভেঙে চুরে, আর একটা হচ্ছে তুমি একটু যখন চিন্তা ভাবনা বেশি করবা, ম্যাথগুলা অনেকবার করে করবা, তখন দেখবা যে মুখে মুখে এগুলোর অবজেক্টিভ সলভ করে ফেলতে পারতেছো। সো ইজি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এখানে শেষ করি, তোমাদের সাথে আবার ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।